Okay, so yes, তোমরা আমাকে শুনতে পাচ্ছ পরিষ্কার করে? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। একটু মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই আসলে বাই স্যার ভিডিওটা আটকে আটকে যাচ্ছে একবার করে। হচ্ছে দেখতে পাচ্ছি, মানে অনলি একটা ঠিক হয়ে যাবে, দাঁড়াও। Yes. Yes. Yes, I think you can hear now, right? পরিষ্কার শুনতে পাচ্ছ আশা করছি, ভিডিও আটকাচ্ছে না এবার, তাই তো? বেশ। So in the previous classes we have actually learned about the various cinematographic techniques of cinema, how cinema, various techniques in the cinema based on the camera, basically based on the camera, the instrument can be used inside a cinema, and through this how a story can be represented or a story can be told, এর মাধ্যমে কেমন করে একটা গল্প বলা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, but that were specifically cinematographic techniques. In today's class specifically we will talk about the narrative techniques related to cinema. Now let me discuss with you what is narrative. যে কোনো একটা সিনেমা বা যে কোনো একটা উপন্যাস বা গল্পের মধ্যে ন্যারেটিভ বলতে আমরা কি বুঝি, তোমরা একটু আমার সঙ্গে বলো, হোয়াট ইজ ন্যারেটিভ? একটু বলো, তোমরা তো খানিকটা পড়েছো ন্যারেটিভ, বলো একটু। এই বলো, কেউ কেউ বলো, একটু একটু বলো, হোয়াট ইজ ন্যারেটিভ? ন্যারেটিভ বলতে আমরা কি বুঝি জেনারেলি, সেটা বলো। প্রকাশ করা কোনো কিছু। স্যার বর্ণনা। Sir, narrative is a kind of narration. Narration, but what is narration again? Which is told by a speaker. Which is told by a speaker, সেটা বুঝলাম, কিন্তু মানে আরেকবার বলো, আরেকবার বলো। নুপুর বলছে কি একটা, শুনতে পেলেন না? Narrative is a story which tells by a narrator. Okay, narrative is a story which is told by a narrator, কাছাকাছি রয়েছে। কিন্তু what is a narrative? This is actually a very tricky answer. Narrative is actually not a story. If we actually go through a particular fiction or a novel, we will encounter a story and then there is a plot. একটা প্লট রয়েছে, প্লটটা হচ্ছে স্টোরির একটা পার্ট, কিন্তু পুরো গল্পটা নয়। প্লট হচ্ছে একটা কমপ্লেক্স সিকোয়েন্স অফ দ্য অ্যাকশন যার মধ্যে দিয়ে গল্পটা বলা হচ্ছে, এবং ন্যারেটিভ হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য মেথড অফ স্টোরি টেলিং, হাউ আ স্টোরি ইজ বিং টোল্ড। একটা এক্সাম্পল দিলেই বিষয়টা খুব স্পষ্ট হবে। ফর এক্সাম্পল মহাভারতা, ইউ হ্যাভ রেড কাশিরাম দাসের মহাভারত or রাজশেখর বসুর মহাভারত। It is basically the story of the Mahabharata. ছোটদের মহাভারত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা মহাভারত। মহাভারতে কেবলমাত্র গল্পটা তোমাদেরকে বলার চেষ্টা করছে, কিন্তু কে ছিল অর্জুন, কে ছিল কর্ণ, কে ছিল যুধিষ্ঠির, কিন্তু for the first time when you are reading actually J.B. Van Butenen's translation of the Mahabharata, you are actually encountering about the narrative of the Mahabharata, কিভাবে গল্পটা বলা হয়েছে এবং কোন পয়েন্ট অফ ভিউতে গল্পটা বলা হয়েছে, দ্যাট বিকামস ন্যারেটিভ। মহাভারত গল্পটা শুরু হচ্ছে নৈমিষার অরণ্যে, নিমিষার অরণ্যে, সেখানে গল্পটা বলে আসছে লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সৌতি। সে প্রথম গল্পটা বলছে লোমহর্ষণ, যে লোমকে হর্ষণ করতে পারে, যে মানুষের গায়ের লোমকে তার দিকে অ্যাট্রাক্ট করে নিতে পারে, এত ভালো গল্প বলতে পারে। তার ছেলে উগ্রশ্রবা সৌতি মহাভারতের গল্পটা প্রথমবার সেই নৈমিষারণ্যের বেশ কয়েকজন সাধু সন্ন্যাসীকে বলতে আরম্ভ করছেন। তিনি গল্পটা কোত্থেকে শুনেছেন? তিনি শুনেছেন জনমেজয়ের সর্পযজ্ঞে বৈশম্পায়ন, যিনি
কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের ডাইরেক্ট ডিসাইপল, সরাসরি শিষ্য, তার কাছ থেকে গল্পটা শুনেছেন। দিস ইজ অ্যান অনিয়ন ন্যারেটিভ। মহাভারত ইজ এ ভেরি কমপ্লেক্স ন্যারেটিভ। একজনের মুখ থেকে একটা গল্প বলছে, আর একজনের মুখ থেকে সেই গল্পটা অন্যরকম ভাবে হয়ে যাচ্ছে। সিনেমার ক্ষেত্রেও তাই হয়। সিনেমা তো উপন্যাসের মতোই, বা আমরা বলতে পারি ইনফ্যাক্ট বহু উপন্যাসের উপর বেস করে সিনেমা হয়, কিন্তু সিনেমার ন্যারেটিভ টেকনিকটা এখানে কোনো ফিকশন রাইটার বলছেন না, এখানে ডিরেক্টর বলছেন এবং অ্যাক্টরদের থ্রু দিয়ে বলাচ্ছেন। ন্যারেটিভ, there are various kind of narrative techniques. For example, there is first person mode of the narration. First person mode of the narration means autobiographical mode of the narration. When I am telling my own story, in case of the Jane Eyre নিজে জেনের গল্পটা বলছেন। মামুনি এই লাইটটা দরকার নেই, মামুনি লাইটটা বন্ধ করে দাও। So Jane Eyre, for example, in case of the Jane Eyre, the Jane is telling her own story. Jane নিজের গল্প নিজে বলছে এবং এর ফলে এটা ফার্স্ট পারসন মোড অফ দ্য ন্যারেশন। তোমরা দেখতে পাচ্ছ যে পুরো যে ফিকশনটা জুড়ে জেন ইজ অ্যাকচুয়ালি ডু নট নো অ্যাবাউট দ্য মেনি মিস্ট্রিজ অ্যান্ড দ্য হ্যাপেনিংস ইনসাইড দ্যাট হাউস। সেই ভিক্টোরিয়ান হাউসের ভিতরের যে বিভিন্ন মিস্ট্রিগুলো জেন জানে না, জেন তার ভবিষ্যতের হাজবেন্ড সম্পর্কে জানে না। এই যে যখন আমি কোনো একটা ন্যারেটিভ বলছি, সেই গল্পের মধ্যে কয়েকটা আননোন পোর্শন, মিস্টিরিয়াস জায়গা যখন থেকে যাচ্ছে, তখন কিন্তু ফার্স্ট পারসন মোড অফ দ্য ন্যারেশন ইউজ করা হয়, যেখানে narrator is very much not sure about himself or herself and do not know about the end of the story. গল্পের শেষের বিষয়ে তখনও সে জানে না। বুঝতে পারছো? কিন্তু যে মুহূর্তে আই এম ইউজিং, আমি পড়াচ্ছি ন্যারেটিভ টেকনিক, পড়াচ্ছি ন্যারেটিভ টেকনিক ইন সিনেমা, এবং তার বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা পড়বো। এখন ন্যারেটিভ টেকনিক যে কত রকমের হয়, বেসিক ন্যারেটিভ টেকনিক তাই দিয়ে বলছি। এরপরে ফর এক্সাম্পল যখন সেকেন্ড পারসন মোড অফ দ্য ন্যারেশন হচ্ছে, সেকেন্ড পারসন যে এই গল্পটাকে দেখছে বাইরের দৃষ্টিভঙ্গি থেকে, সেকেন্ড পারসন মোড অফ দ্য ন্যারেশন। Then there is third person mode of the narration. Second person is a character, the third person is no more a character. This third person mode of the narration often coincides with another very important mode of the narration, very common mode of the narration, known as the omniscient narrator. এই নামটা তোমরা শুনেছো, omniscient narrator। omniscient মানে যে সর্বজ্ঞ, যে সবকিছু জানে, the powerful author। অনেক ক্ষেত্রেই অনেক গল্প, বেশিরভাগ অনেক ক্ষেত্রেই অনেক গল্প শুরু হচ্ছে once upon a time in Kilimanjaro there was a man called Mr. Barbecue। আমি এক্সাম্পল দিচ্ছি যে once upon a time দিয়ে শুরু করলো, এখানে অথারই সবকিছু জানে, তিনি সর্বজ্ঞ, তিনি প্রায় ঈশ্বরের মতো। গল্পের শেষ কেমন করে হবে, শুরু কেমন করে হবে, মাঝ বরাবর কেমন করে চলবে, সবই তিনি জানেন। অনেকটা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মতো। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারত একমাত্র একটা ন্যারেশন যেখানে মাথায় রেখো বেদব্যাস ইজ দ্য omniscient narrator. He knows from the very beginning what will happen, but at the same time he is also a character. ব্যাসদেব নিজে মহাভারতের একজন চরিত্র। এটা সাধারণত অন্যান্য ন্যারেশনে হয় না। এবার তাহলে বুঝতে পারছো ন্যারেশনটা কি? ন্যারেশন, হাউ দ্য স্টোরি ইজ বিং টোল্ড, কেমন করে গল্পটা তোমাদেরকে বলা হচ্ছে। This is very important, কেমন করে তোমাদেরকে গল্পটাকে বলা হচ্ছে। এবং this is actually not to be not to be actually confused with, for example, plot or for example story বা প্লটের সঙ্গে ন্যারেটিভটা কিন্তু মেলালে হবে না। ধরা যাক সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী তৈরি করছেন, আমি বলবো পথের পাঁচালী তিনি লিখছেন, কারণ হি ইজ রাইটিং দ্য এন্টায়ার স্টোরি অ্যানিউ। যখন একজন সিনেমাটোগ্রাফার বা একজন ডিরেক্টর একজন কোন একটা অথরের গল্প নিয়ে সিনেমা করেন, তিনি পুরো নিজের স্ক্রিপ্টটা লেখেন, নিজের স্ক্রিপ্ট লেখেন। এর ফলে পথের পাঁচালী প্রায় 500 পাতার একটা বিরাট বড় উপন্যাস, প্রকৃতির বিভিন্ন শোভা নিয়ে সেখানে পাতার পর পাতা ডিসক্রিপশন রয়েছে। ফর এক্সাম্পল ওই যে অপু যে পাঠশালায় পড়তো, সেই পাঠশালার যিনি পণ্ডিত, তিনি যে বাঁশের ওপরে বসছিলেন, সেই বাঁশের একটা দিক যেখানটায় তিনি বসে থাকতেন আর কি, তার পিঠের দাগ লেগে লেগে সেটা ক্ষয়ে গিয়ে একটা অংশ হলুদ আকার দিয়েছে, তাই নিয়ে একটা পাতা বরাদ্দ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
সত্যজিতের সিনেমাতে সময় রয়েছে কেবলমাত্র 1 ঘন্টা 55 মিনিট। তার হাতে কম সময়, তিনি কেমন করে গল্পটা বলবেন সেটা তার হাতে। এই যে এখানে ন্যারেটিভ টেকনিক, আমি কয়েকটা ব্রিলিয়েন্ট ন্যারেটিভ টেকনিকের এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, সেই বিখ্যাত সিন পথের পাঁচালী, যেখানে দুর্গা মারা গেছে, অপু এবং দুর্গা হচ্ছে যে বড় মেয়েটা, মানে ছোট ভাই এবং বড় মেয়ে, সেই মেয়ে যখন মারা যাচ্ছে, সেই বিখ্যাত সিন, দুর্গার মৃতদেহ কিন্তু সত্যজিৎ ডাইরেক্টলি দেখাচ্ছেন না, দেখাচ্ছেন যে একটা কাক বসেছিল তাদের মাটির বাড়ির উপরে, the crow actually flied away, সে উড়ে বেরিয়ে গেল। তাহলে মানুষের প্রাণ পাখি তার খাঁচা ছেড়ে বেরিয়ে গেল। এই হচ্ছে ন্যারেটিভ টেকনিক। আমি খুব পাওয়ারফুল, সিনেমা ইজ আ ভেরি পাওয়ারফুল মিডিয়াম, ভেরি পাওয়ারফুল, খুব শক্তিশালী মিডিয়াম। কয়েকটা সিম্বল দিয়ে পুরো ন্যারেশন গল্পটাকে কন্ট্রোল করা যায়। আমি একটু করে দেখাবো। ফর এক্সাম্পল, জয়ে বাবা ফেরুনাথ, মগনলাল মেঘরাজকে যখন প্রথমবার দেখাচ্ছে, মগনলাল মেঘরাজের 4-5টা দেখাচ্ছে যে একটা লোক ওপরে বন্দুক নিয়ে বসে আছে, যে কোনো সময় গুলি করতে পারে। মগনলাল মেঘরাজ উৎপদত্ত অভিনয় করেছিল, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, এরকম করে তার খাটিয়াতে বসে আছে, আরে আঙ্কল জি আইয়ে আইয়ে, 4-5টা অন্ধকার। এই যে একটা মাটিতে একটা তক্তপোষ, মানে একটা জাস্ট মানে গদি পাতা আছে, এবং সেখানে বালিশ নিয়ে মগনলাল মেঘরাজ আদর্শ অবস্থায় আছেন, সামনে একটা বাক্স। এইটাই পুরোটা দেখিয়ে দিল সেই বেনারসের কত বড় ডন হচ্ছে মগনলাল মেঘরাজ। বা যখন বাজরা থেকে মগনলাল মেঘরাজ নামছে আস্তে আস্তে, বা সেই বিখ্যাত সিন পথের পাঁচালীর অপু এবং দুর্গা, তাদের অ্যাডোলেসেন্স যখন প্রথমবার, ইনোসেন্স যখন প্রথমবার ধাক্কা খাচ্ছে একটা বিরাট বড় মেশিনের সামনে। মেশিনটা হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে যে ট্র্যাক, সেখান দিয়ে দৌড়ে দৌড়ে অপু এবং দুর্গা দৌড়ে আসছে। ট্র্যাক নয়, তার পাশের যে আমরা বলি আর কি বলো, ফুলের মাঠ দিয়ে হেঁটে আসছে। এবার দেখবে তারপরে বিখ্যাত সিনে ক্যামেরাটা কিন্তু আর অপু এবং দুর্গার কাছে নেই, ক্যামেরাটা চলে গেছে রেলওয়ে ট্র্যাকের পেছন দিকে, এবং ওপর দিয়ে, আমি দেখাবো একটু পরে, ওপর দিকে ঝুকরু করে মানে রেল যাচ্ছে, এবং চাকার এখানে ক্যামেরা, আর ওদিকে অপু দুর্গার, অ্যাজ ইফ অপু দুর্গার ওপর দিয়ে যেন গাড়িটা যাচ্ছে, ওদিকে দাঁড়িয়ে আছে অপু দুর্গা। এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে তাদের যে ইনোসেন্স, তাদের যে অ্যাডোলেসেন্স, এর উপর দিয়ে যেন মেশিনের ট্র্যাকটা বেরিয়ে গেল। অর্থাৎ তাদেরও কিন্তু একটা সময় গ্রাম থেকে শহরে মুভ করতে হবে। আমরা দেখবো দুর্গার মৃত্যুর পরে তারা শহরে চলে আসবে। অপরাজিত সিনেমা, যেটা প্রথম শুরু হচ্ছে বেনারস দিয়ে, এরা কিন্তু এই গ্রাম থেকে ছেড়ে চলে আসছে, ইনোসেন্স আর থাকছে না। আমরা এই পথের পাঁচালী যে বিখ্যাত দৃশ্য, এটা একবার না দেখলে হবে না, একবার দেখে নেওয়ার চেষ্টা করবো। ট্রেন সিন বলে সার্চ করলেই এটা বোঝা যাবে। এই যে তোমরা ন্যারেশনটাকে বোঝো, যে ন্যারেশন কিভাবে হয়। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট সিন। এই যে অপু দাঁড়িয়ে রয়েছে একটা কিছু সেজে, একটা ডিসগাইজ নিয়ে, যেটা সে রাজা সাজছে। এই কাশফুলের বাগান, এই গ্রাম, তাদের ইনোসেন্স, এই বিরাট বড় কাশফুলের আদিগন্ত বিস্তৃত মাঠ, চলছে চলছে চলছে। এমন সময় একটা সাউন্ড শুনতে পাচ্ছে সে, এমন সময় সাউন্ড শুনতে পাচ্ছে, এবং সে হেঁটে গেছে। এইখানটাতে একটা, এই যে বুস 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 করে ট্রেনটা যাচ্ছে, কয়েক সেকেন্ড ছিল এই সিনটা। এই যে ধোঁয়া ছাড়ছে একটা বিরাট বড় মেশিন, অ্যান এক্সট্রিম মেশিন, যেটা পলিউট করছে গ্রামীণ সভ্যতাকে, এদের মনটাকে পলিউট করছে। ছুটছে 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 অপু ছুটে গিয়ে এই প্রথমবার ট্রেনকে দেখার চেষ্টা করছে। দিস ইজ ন্যারেশন, দ্য ট্রানজিশন অফ অ্যান অ্যাডোলেসেন্ট। দেখো ক্যামেরাটা পেছনে চলে এসছে, ক্যামেরা পিছনে, ওদিকে অপু এবং দুর্গা। এই যে অপু দাঁড়িয়ে আছে, ওর যেন মনের উপর দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। সো দিস ইজ ন্যারেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু একটা সিনেমার ন্যারেশন গড়ে ওঠে। এবং আমরা বলতে পারি যে লিটারেচারে বা অনেক জায়গাতে বিভিন্ন ধরনের ন্যারেটিভ টেকনিক হয়, বিভিন্ন ধরনের ন্যারেটিভ টেকনিক হয়।
এবং এবার আমি এত ডিফিকাল্ট বিভিন্ন ন্যারেটিভ টেকনিকে যাব না, যেটা বিভিন্ন সময় সিনেমাতে ইউজ হয়। ব্যাক স্টোরি আমরা জানি, যেখানে স্টোরি দ্যাট প্রিসিডস ইভেন্টস ইন দ্য স্টোরি বিং টোল্ড। একটা গল্প রয়েছে যেটা সিনেমাটা যখন শুরু হচ্ছে বা যখন নভেলটা শুরু হচ্ছে তার আগে রয়েছে। আর একটু কমপ্লেক্স একটা জিনিস যেটা অ্যান্টন চেকভ বলে একজন রাশিয়ান ঔপন্যাসিক খুব ইউজ করতে, যেটাকে চেকভস গান বলা হয়। It's a নাটকে ইউজ করা হয় স্পেসিফিক্যালি a dramatic principle that requires every element in a narrative to be irreplaceable, মানে রিপ্লেস করা যাবে না একটাকে অপরকে দিয়ে, কোনটাকে রিমুভ করা যাবে না। আরেকটা আছে যেটা খুব বেশি ইউজ করা হয় হিন্দি সিনেমাতে, সেটা হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার। দ্য ন্যারেটিভ এন্ডস, সরি, যেটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে অনেক হলিউড সিনেমাতে, ন্যারেটিভ এন্ডস আনরিজলভ, যেটা আনরিজলভ দ্য ন্যারেটিভ শেষ হয়ে গেল। আমরা যেটা বলি আর্ট হাউস সিনেমাতে খুব বেশি পরিমাণে হয়, আর্ট সিনেমাতে, মানে কিভাবে যে শেষ হলো বুঝতে পারলাম না, শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্পের ক্ষেত্রে খুব বেশি হয়। ব্রেকিং ব্যাড, বিখ্যাত টিভি সিরিজ, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো, বা ডেক্সটারে, the narrative ends sometimes unresolved. So these are the various kinds of narrative technique. But তোমাদের সিলেবাসে যে কটা ন্যারেটিভ টেকনিক আছে, এই যে ন্যারেটিভ টেকনিক বিভিন্ন ধরনের হয়। এবং আমি যেটা বললাম, এই পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, এগুলো যেরকম ফিকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, সিনেমার ক্ষেত্রে ইউজ করা হয়। তোমাদের ক্ষেত্রে যে স্পেসিফিক কয়েকটা ন্যারেটিভ টেকনিক আছে সেগুলো আমি সিলেবাসে অলরেডি বলে দিয়েছি। ফেড ইন, ফেড আউট এবং ডিজলভ, এটা আছে তোমাদের। তোমাদের অবশ্যই আছে ফ্ল্যাশব্যাক, যেটা খানিকটা ব্যাক স্টোরি পার্ট। তোমাদের অবশ্যই আছে ফ্ল্যাশ ফরওয়ার্ড, এবং এগুলো তো আলাদা। এগুলো হচ্ছে বিভিন্ন আরো কয়েকটা সিনেমাটোগ্রাফিক টেকনিক। এই 2 নম্বরের প্রশ্নের জন্য আমি শর্ট লিস্ট করে দিয়েছিলাম কয়েকটা, যে মানে যদি 2 নম্বরের প্রশ্ন আসে 2 মার্কসের জন্য, যে কত ধরনের আর কি লিস্ট অফ সিনেমাটোগ্রাফিক টেকনিক আছে, যেগুলো আমি অলরেডি অনেকটাই পড়িয়ে দিয়েছি। সো আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে ফেড ইন বা ফেড আউট বা ডিজলভ যাকে বলে। আমরা দেখব একটু পরে যে ফেড আউট বা ফেড ইন কাকে বলে। আমি আগেও কারণটা দেখিয়েছি, আজকেও আরো ভালো করে দেখাবো। তার আগে আমরা একটু থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা পড়ে নেব। আচ্ছা, ন্যারেটিভ টেকনিক কাকে বলে সেটা মোটামুটি পরিষ্কার সবার কাছে। হোয়াট ইজ ন্যারেটিভ টেকনিক? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, আচ্ছা ক্লিয়ার স্যার। বেশ, এটা কিন্তু মানে এমনি আসতেও পারে, ঠিক আছে। এবার এই 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 ন্যারেটিভ মানে আলাদা করেও এমনি আসতে পারে, ন্যারেটিভ টেকনিক কাকে বলে, ঠিক আছে, ইন সিনেমা। এটা কিন্তু সম্ভবত আগের বারে এসেছিল কিনা একবার দেখে নেবে। আমি কোয়েশ্চেনটা তোমাদের দিয়ে দিয়েছি, আগের বারে কোয়েশ্চেনটা গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে। বেশ, এটাকে এবার এই ন্যারেটিভ টেকনিকটাকে অনেকে আবার এডিটিং টেকনিকও বলে, অর্থাৎ এডিট করছে যিনি বেসিক্যালি ডিরেক্টর এবং এডিটর বা ডিওপি, এরা তো থাকে, তো এরা তো এডিটিং এর সময় থাকে, তো কেমন করে এডিট করছে বা কেমন করে ন্যারেটটা করছে স্টোরিটা। তাহলে এবার মাথায় রাখতে হবে যে ন্যারেটিভ কিন্তু প্রোডাকশনের মধ্যে হয়, আর এডিট পোস্ট প্রোডাকশনে হয়। সিনেমাটোগ্রাফিক টেকনিক বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাকশনের মধ্যে হয়, ন্যারেটিভ প্রি প্রোডাকশনে হয়, অনেক ক্ষেত্রে আগে থেকে ঠিক করে রাখা হয়, পোস্ট প্রোডাকশনে সেটাকে রূপ দেওয়া হয়, ঠিক আছে। ফলে ফেড ইন বা ফেড আউট বা ডিজলভ, এগুলো প্রত্যেকটাই পোস্ট প্রোডাকশন প্রসেস অফ দ্য ফিল্ম এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং এর পার্ট। সো এগুলো কি, সেই জিনিসগুলো আমরা একটু করে জানার চেষ্টা করব। ফর এক্সাম্পল, a dissolve, sometimes called a lap dissolve, is a gradual transition from one image to another. অনেক ক্ষেত্রেই আমরা সিনেমাতে দেখি একটা সিন থেকে অন্য সিনে আমরা চলে যাব, সেই সিনের যে গ্র্যাজুয়াল ট্রানজিশন, একটু মানে দাগ 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 হয়ে হয়ে মিলিয়ে গেল, ডিজলভ করে গেল, এইটা হচ্ছে আমরা ডিজলভ বলতে পারি। এবং এই ডিজলভেরই দুটো জায়গা আসছে, ফেড ইন আর ফেড আউট। ডিজলভ বলা, ডিজলভ আউট, ডিজলভ ইন ইউজ করা হয়, ফেড ইন ফেড আউট ইউজ করা হয়। The terms fade out হচ্ছে also called fade to black, আজকাল আবার fade to white হচ্ছে। আর fade in are used to describe a transition to and from a blank image। কোনো একটা blank image থেকে যখন fade out হয়ে যায় মানে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যায়। আর fade in মানে কোনো একটা সিন থেকে আর একটা সিনে ঢুকে পড়লো, ঠিক আছে। সো
বা কোনো একটা ব্ল্যাঙ্ক ইমেজ থেকে আর একটা সিনের মধ্যে ঢুকে পড়লো, সেটা হচ্ছে ফেড ইন। সো দিস ইজ ইন কন্ট্রাস্ট টু এ কাট where there is no such transition. কাটে কি হয়, কোনো ট্রানজিশন হয় না, জাস্ট একটা সিন তারপর আর একটা সিন, মানে কিছু যে গেল সেটা বোঝা যায় না। ফলে এই ফেড ইন এবং ফেড আউট কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব, দেখে নিলে আমরা সিনেমার ক্ষেত্রে একটু পরিষ্কার করে বুঝতে পারবো। এই তো বুঝলাম, আমি যেটা খুলেছিলাম সেইটা বেশ ভালো ছিল। এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, আমি প্রথমে দেখাচ্ছি ফেড টু ব্ল্যাক, সেটা ঠিক আছে। ফেড টু ব্ল্যাক একটু দেখো, এই যে সিনেমা শুরু হচ্ছে নিউ ইয়র্ক শহরের মধ্যে দিয়ে, আস্তে 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 ফেড টু ব্ল্যাক হয়ে গেল। এই ফেড টু ব্ল্যাক হয়ে গেল। এবার এই যে নিগ্রো ক্যারেক্টার, একটা অ্যাবসলিউট ব্ল্যাক নিগ্রো, আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেল। চুম্বন দৃশ্য, সেখান থেকে হঠাৎ করে একদম ফেড টু ব্ল্যাক হয়ে গেল। এইগুলো মানে দিস ইজ আ ফেমাস সিনেমা দ্য ওমেন ইন ফিফথ বলে, ঠিক আছে। দিস ইজ ফেড টু ব্ল্যাক। সো ফেড টু ব্ল্যাক হয়, আবার ফেড টু হোয়াইট হয়। সো এইভাবে কিন্তু মানে সিনেমাতে এই ফেড ইন এবং ফেড আউট গুলো ইউজ করা হয়। এই যে একটা বাচ্চা ছেলে ঘুমিয়ে রয়েছে, সে হয়তো অ্যামনেশিয়ার মধ্যে দিয়ে বাস করছে, সেই মুহূর্তে তার হোয়াইট হয়ে গেল। এটা বিখ্যাত সিনেমা ব্ল্যাক সোয়ান। এই সিনেমাটা না দেখে থাকলে এই সিনেমাটা দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। একটা ক্যারেক্টারের মধ্যে কেমন করে সিজোফ্রেনিয়া ডেভেলপ করে, এই যে সে আস্তে আস্তে ফেডিং টু কমপ্লিট হোয়াইট। ফলে অ্যামনেশিয়া, ভুলে যাওয়া, সেখান থেকে কোনো কিছু একটা চলে আসা, বা কোনো একটা মানুষ, লেয়ার কেক, এটা 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 জেমস বন্ডের সিনেমা নয়, দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার আর একটা বিখ্যাত সিনেমা, দ্য সিক্স সেন্স। এইটা খুব মানে একটা অদ্ভুত ভূতের সিনেমা। তো ইউজ করা হয় এরকম বিভিন্ন ক্ষেত্রে, যেখানে ক্যারেক্টার আর সেই মুহূর্তে সিনেমার মধ্যে নেই, বা তার কনসিয়াসনেস, হি ইজ লুজিং দ্য কনসিয়াসনেস, or he is entering into some form of amnesia. amnesia মানে ভুলে যাওয়া, সেটা অ্যাবসলিউট আনকনসিয়াস স্টেটের মধ্যে চলে যাচ্ছে, সেই বা সেখান থেকে একটা অন্য জায়গায় সেই সিনটা তার পরে চলে যাবে। সেইটা দেখাতে গিয়ে সাধারণভাবে এই ফেড ইন এবং ফেড আউটকে ইউজ করা হয়। তার মানে ফেড আউট এতক্ষণ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফেড আউট, মানে ফেড টু ব্ল্যাক। আর ফেড ইন হচ্ছে তখন ঘটবে যখন কোনো একটা ব্ল্যাঙ্ক ইমেজ থেকে একটা সিন চলে এলো, বা উল্টোটা হতে পারে, কোনো একটা সিন থেকে আর একটা সিন ফেড করে চলে এলো, সেটা হচ্ছে ফেড ইন। ফেড, মনে থাকবে, ফেড আউট ইজ অলসো কল্ড ফেডিং টু দ্য ব্ল্যাক or fading to the white। সে হচ্ছে যখন কোনো একটা ক্যারেক্টার সে আনকনসিয়াস হয়ে পড়ছে, বা সে অন্য কোথাও চলে যাচ্ছে, সিনটা অন্য সিনে মুভ করছে, একটা অ্যামনেশিয়া হচ্ছে, তখন ফেড আউট হয়, যেরকম ব্ল্যাক আউটের মতো। ফেড ইন হচ্ছে যখন একটা সিন থেকে আর একটা সিনে ঢুকছে। ইট ইজ এ কন্ট্রাস্ট টু দ্য কাট। কাট ইজ সাডেন, কাট অদ্ভুতভাবে হঠাৎ করে হয়, এবং যেখানে একটা সিন থেকে আর একটা সিনে যাবার সময় কোনো ধরনের ট্রানজিশন পিরিয়ড দেওয়া হয় না। আমরা একবার দেখে নেব হোয়াট ইজ ইউজ অফ দ্য কাট ইন সিনেমা। না এই হ্যাঁ, এই দেখি কাটসের এক্সাম্পল ঠিক মতো দিয়েছে কিনা একবার দেখবো। হ্যাঁ, এই যে দিস ইজ কাট, বুঝতে পারছো? একবার প্রথমে ঘড়ি দেখালো, তারপরেই আমেরিকান বাইকারের তার হার্লে ডেভিডসনের দিকে ফোকাস। দিস ইজ কমপ্লিট কাট, কোনো ডিজলভ নেই, কোনো কিছু নেই, ইজি রাইডার। সো এই বিখ্যাত সিনেমাটা নাই যে মিশন ইম্পসিবল, ঘোস্ট প্রোটোকল, এই যে এগুলো কাট, মানে মানে হাত, টম ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, দুম করে হাত তাড়াত করে দুম করে ফেল করে গেল, নেক্সট সিনে চলে গেল। এই যে দুম করে মারলো, মেরে এখানে ফেলে দিয়ে পরের সিন। এই যে ম্যাট্রিক্স, এটা জজ সিনেমাতে,
পয়েন্ট ব্রেক, এই যে পালাতে ছুটে এই যে কাট, একটা সিন শেষ হলো অন্য একটা সিন কাট করে জাস্ট একটা ট্রিমেন্ডাস অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে অনেক ক্ষেত্রেই কাট ইউজ করা হয়। স্কাইফল, এবার আমরা কাট অ্যাওয়ে দেখবো, মানে আস্তে করে কেটে যাবে। ব্যাক টু দ্য ফিউচার, কাট অ্যাওয়ে দেখো, মানে বারবার আসবে আর এখানে আবার যাবে। এটা ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, ফ্র্যাঙ্ক কাপরা ডিরেক্ট করা, একবার চাঁদ দেখাচ্ছে একবার ক্যারেক্টারকে দেখাচ্ছে। আমেরিকান ওয়্যারউলফ ইন লন্ডন 1981 এর সিনেমা, জন ল্যান্ডিসের ডিরেক্ট করা, ম্যালকম ক্যাম্বেল এডিট করেছিল। এটা খুবই আমার প্রিয় সিনেমা। 1995 এ যে মানুষকে গুলি করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, বারবার ক্যারেক্টারের মধ্যে, ফলে ক্যারেক্টারের মধ্যে আবার তার মধ্যে। এবার ক্রস আউট বলে একটা স্পেসিফিক টেকনিক হয়, এটা ডিপার্টেড বলে বিখ্যাত সিনেমা। ক্রস আউট হচ্ছে মানে যেখানে দুটো ক্যারেক্টারের মধ্যে কনভারসেশন হচ্ছে, একবার এদিকে কাট করছে একবার এদিকে কাট করছে। এগুলো প্রত্যেকটাই ডিফারেন্ট কাইন্ড অফ কাটসের মধ্যে কিন্তু কোনোভাবে ফেডিং এর ব্যাপার থাকে না, সাডেন হবে। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ সুস্মিতা বলো। স্যার বলছি কোন একটা সিনেমার ক্ষেত্রে দেখেছি যে একটা সিনে দরজা খুলছে, দিয়ে তারপর যে সিনটা দেখাচ্ছে ওটা অন্য জায়গায়, এটা কি হ্যাঁ কাট? এটা কাট, এটা একদমই কাট, ঠিক আছে। আবার যারা তুমি যেটা বলছো একদমই তাই, যারা খুব মানে মানে এগুলো খুব বেশি করে হরর সিনেমাতে বা সাসপেন্স থ্রিলার ইউজ করা হয়, এরকম দেখবে যে মানে মনে হবে যেন ধরো যে কয়েকজন গুন্ডা আর কি বসে আছে কোনো একটা জায়গাতে, আর পুলিশ এসছে, পুলিশ গুন্ডাগুলোকে খুঁজছে পাগলের মতো, এবং তারা উঠে পড়লো, পুলিশ গিয়ে দরজাটা খুলবে, মনে হবে যেন এটা গুন্ডারই দরজা, কিন্তু খুললো অন্য কারোর দরজা, ঠিক আছে। সো এইগুলো প্রত্যেকটাই ডিফারেন্ট ইউজ অফ দ্য কাট। কাট ইজ সাডেন ব্রেক ইন দ্য ন্যারেশন, যখন কোনো রিলেশন থাকছে না দুম করে কেটে বেরিয়ে যাচ্ছে কাট। কিন্তু মানে বড় ডিরেক্টর দ্বারাই যারা কাটিংটাকে খুব স্মুথ করতে পারে, যে মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকল, যারা সিনেমাটা দেখেছো তারা জানো টম ক্রুজ আবুধাবিতে গিয়ে সেই বিরাট বড় দুবাইয়ের বিল্ডিংটাতে প্রায় ঝুলে আছে, তার মানে একটা গ্লাভস পরেছে যেটা আর কি বেসিক্যালি টম ক্রুজকে আটকে রাখবে, মানে এক ধরনের সাকশন পাইপের মতো। এবার দুম করে কেটে যাচ্ছে, এদিকে দুম করে পড়ে যাচ্ছে টম ক্রুজ। এবার সেখানে অনেকগুলো কাট ইউজ করে করা হচ্ছে, এমন স্মুথলেস ট্রানজিশন ইউজ করা হচ্ছে যে লোকজন মানে মনে হচ্ছে যেন টম ক্রুজের সঙ্গেই আছে, টম ক্রুজ পড়ে যাচ্ছে মানে আমি পড়ে যাচ্ছি। এটাই হচ্ছে বড় যারা অ্যাকশন ফিল্ম মেকার, ডিরেক্টর, তাদের এবিলিটি। কাট ইউজ করছে, কাট মানে তো সাডেন ব্রেক, কিন্তু এই সাডেন ব্রেক হলেও তোমার সাডেন বলে মনে হচ্ছে না, তুমি কনস্ট্যান্টলি সিনেমাটার মধ্যে ইনভলভ হচ্ছ। এবার তুমি দেখো, তুমি একটা নিজে সিনেমা বানাও, আজকে মোবাইল ফোনটাকে নাও নিয়ে তুমি নিজে একটা সিনেমা বানাও, কিছুই নয়, তোমার মা কথা বলছে একবার, তুমি কথা বলছো একবার, এবার তুমি সেটাকে এডিট করতে বসো আলাদা করে, যে কোনো মোবাইলের যেগুলো এডিটিং অ্যাপ রয়েছে, পাওয়ার ডিরেক্টর, কাইন্ড মাস্টার, যে কোনো কিছু দিয়ে তুমি দেখো, তোমার মনে হবে যেন একটা জ্যাগেডনেস বা রাগেডনেস আসছে, পুরো স্মুথ ব্যাপারটা আসছে না। এই যে স্মুথ ব্যাপারটা আনা, এটাই একটা প্রফেশনাল ভিডিও এডিটর, একটা প্রফেশনাল ডিরেক্টর এটা করতে পারে। বলো পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, স্যার বলো বাবা। স্যার বলছি ফেড ইন আর ফেড আউট কি ডিজলভের মধ্যেই পড়ছে? ফেড ইন, ফেড আউট, ডিজলভ, এগুলো মানে ফেড ইন আর ফেড আউট দুটো আলাদা। ডিজলভ, ফেড ইন, ফেড আউট এটা বেসিক্যালি সিনোনিম হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। ফেড ইন একটা অন্য প্রসেস, ফেড আউট মানে মানে তার উল্টোটা এক্স্যাক্টলি, কিন্তু মানে এগুলো প্রত্যেকটা ডিজলভের মধ্যেই পড়ছে, ঠিক আছে। ডিজলভ, একটা সময় ডিজলভ কি ইউজ করো তো মানে যখন আর কি মানে মানে ফেরিয়ার ফেড আউট ডিজলভের মধ্যে, কিন্তু ডিজলভ আরো বেশি করে ইউজ করা হয় দেখবে কোনো একটা পাওয়ার পয়েন্টে ডিজলভ বলে একটা ট্রানজিশন রয়েছে, যখন আমি মানে জলের মধ্যে যখন কয়েকটা জলের দানা ফেলছি, একটা জলের মধ্যে অল্প খানিকটা জল ফেলছি, তখন যেরকম ডিজলভ করে যায় সেরকম একটা এফেক্ট, রিপল এফেক্ট ক্রিয়েট করে ডিজলভের। এটা অনেক সিনেমা যারা মেকার তারা ইউজ করে অনেক সময়, কিন্তু বেসিক্যালি একই। So, a dissolve overlaps two shots for the duration of the effect, usually at the end of one scene and the beginning of the next. Generally, dissolve টাকে ইউজ করা হয় দুটো শটের মাঝখানে, একটা সিন শেষ
এবং আরেকটা সিনের শুরুতে। এটা তো মানে ফেডিং বা ফেড আউট কে ইউজ করা হয় এবং অনেক সময় মন্তাজের ইউজ করা হয়। এই আমি পরবর্তীকালে তোমাদের যখন হিস্ট্রি অফ দ্য সিনেমা পড়াবো তখন মন্তাজ ন্যারেটিভ টেকনিক নিয়ে পড়াবো। আইজেনস্টাইনের ইউজ করা একটা ন্যারেটিভ টেকনিক, কিন্তু স্পেসিফিক্যালি যখন মন্তাজের কথা এলো আমি মন্তাজটা তোমাদেরকে দেখিতে চাইছি, তাহলে দেখে রাখো, জেনে রাখো আর কি। মন্তাজও কিন্তু এক্সামিনেশনে পড়তে পারে, 5 নম্বরের প্রশ্নে পড়ে যেতে পারে হোয়াট ইজ মন্তাজ, ঠিক আছে? একবার দেখে নাও, দেখলেই তারপর আমরা ডেফিনেশনে যাব, আগে প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝে নিই। মানে বেসিক্যালি মন্তাজ হচ্ছে কোলাজ। যখন সিনেমা ফটোগ্রাফি যেরকম কোলাজ, মন্তাজ হচ্ছে সিনেমাতে যখন অনেকগুলো ছোট্ট ছোট্ট সিনকে এক জায়গায় আনা হয় এবং মন্তেজ বলে, অনেকে মন্তাজ বলে, একটা জায়গায় আনা হয় এবং এনে সিনেমাকে একটার সঙ্গে রিলেট করা হয়, তখন তাকে বলা হয় মন্তাজ, ঠিক আছে? আমরা একবার মন্তাজের এক্সাম্পল দেখে নেব। আইজেনস্টাইন সব থেকে ভালো মন্তাজ এফেক্ট ইউজ করতো। আইজেনস্টাইনের মেথড অফ মন্তাজ সব থেকে বেস্ট ছিল। আমরা একবার দাঁড়াও, এখানে যে মন্তাজের এক্সাম্পল গুলো দিচ্ছে সেগুলোকে তোমরা কতটা ভালো বুঝতে পারবে আমি জানি না, ওই জন্য আমি একটু অন্য এক্সাম্পল ইউজ করছি, তারপরে আমি দেখে নেব। দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি মন্তাজ, ঠিক আছে? বুঝে নাও। ধরা যাক এই এটা বিখ্যাত সিনেমা, এটা হচ্ছে আপ, ঠিক আছে? অ্যানিমেশন সিনেমা। এবার অনেকগুলো সিন, এই 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 এরা হচ্ছে গল্পের মূল প্রোটাগনিস্ট। এবার তাদের জীবনের বিভিন্ন সিন, এগুলোকে যখন আমি একটা জায়গায় আনছি তাকে বলা হয় মন্তাজ। এবার ভিডিও, এটা স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে। এবার ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিভাবে মন্তাজকে ইউজ করা হয় আমরা একবার জাস্ট একবার দেখে নেব যে মানে মন্তাজ কিভাবে ইউজ হচ্ছে। দাঁড়াও, এখানে তো আসলে অনেকগুলো সিনেমা একসঙ্গে মিলিয়ে করেছে। মন্তাজ আইজেনস্টাইনে দিই, আইজেনস্টাইন, ব্যাটলশিপ পটেমকিন 1925 সালের সিনেমা, বিখ্যাত সিনেমা, মানে সিনেমা হিস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ব্যাটলশিপ পটেমকিন। এই হচ্ছে মোটামুটি আইজেনস্টাইনের ইউজ অফ দ্য মন্টাজ। আমরা একবার দেখে নেব, দাঁড়াও। এই যে এই ধরা যাক এই একদিকে আইজেনস্টাইন, এই দিস ইজ মন্তাজ অ্যাকচুয়ালি। যখন একদিকে আইজেনস্টাইন দেখাচ্ছেন যে এই এখানে বেশ কয়েকটা উটের ছবি, আর এখানে হচ্ছে একজন মহিলা যে খাবার দিতে পারছে না তার সন্তানকে। এখানে বেশ কয়েকজন মানুষজন বাজারে খাবারের জন্য মারপিট করছে, দে আর ফাইটিং ফর ফুড। এই যে এই সিচুয়েশনটা যেখানে দেশের সমস্ত ধরনের মানুষ, এভরি সেকশন অফ দ্য পিপল আর ইন আ ভেরি ব্যাড শেপ, এইটি যদি আমার আর্গুমেন্ট হয়, আমার একটা জেনারেল আর্গুমেন্টটাকে আমি এস্টাবলিশ করছি অনেকগুলো সিনকে পাশাপাশি পরপর বসিয়ে, দ্যাট ইজ কল্ড মন্টাজ। এই যে আমি পরপর সিনগুলোকে পাশাপাশি বসিয়ে দিলাম। সো দিস ইজ সের্গেই আইজেনস্টাইন, বিখ্যাত রাশিয়ান পরিচালক। তিনি এই মন্তাজকে প্রথম শুরু করেন। আমরা মন্তাজের এক্সাক্ট ডেফিনেশনটা একবার দেখে নেব, আমরা পরে হয়তো মন্তাজ একবার পড়বো, কিন্তু তখন সময় পাবো কি পাবো না, তাই আমি তোমাদেরকে মন্তাজটা এখনই একবার পড়িয়ে দিচ্ছি, মানে এক্সাক্ট ডেফিনেশনটা এখানে পড়িয়ে দিচ্ছি। So what is montage? Montage is a film editing technique in which a series of short shots, মানে ছোট্ট ছোট্ট শট, are sequenced to condense space, time and information. তাদেরকে স্পেস, টাইম এবং ইনফরমেশন, তাদের কোনো একটা পার্টিকুলার স্পেসে একটা শট নেওয়া হয়েছে, অন্য স্পেসে আর একটা টাইমে একটা শট নেওয়া হয়েছে, অন্য টাইমে আর একটা, এটাকে পরপর আমি মিলিয়ে দিচ্ছি, দিয়ে এই স্পেস, টাইম এবং ইনফরমেশন এটাকে কনডেন্স করার চেষ্টা করছি। ধরা যাক আমি একটা সিনেমা বানাচ্ছি দারিদ্র নিয়ে, অ্যাবাউট পভার্টি। একই সময়ে আমি ভারতবর্ষের বম্বের শহরের পভার্টি, এবং একই সময়ে আমি মেক্সিকোর কোন একটা শহরের পভার্টি, এবং একই সময় আমি পেরুর কোন একটা পভার্টি। এই চারটে মন্তাজ
আমার সিনেমার মধ্যে ফেড ইন এবং ফেড আউট এবং ডিজলভের মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম, চারটে একটা পরপর সিনের মধ্যে। এর ফলে কি হলো, দারিদ্র যে একটা গ্লোবাল অ্যাফেয়ার, দ্যাট পভার্টি ইজ আ ভেরি মাচ প্যান গ্লোবাল অ্যাফেয়ার, সেইটা আমি বুঝাতে পারলাম। তাহলে আমি করোনা ভাইরাস প্যান্ডেমিককে নিয়ে একটা সিনেমা করছি, সেটা করতে গিয়ে আমি করোনা ভাইরাসে নিউ ইয়র্ক কতটা ক্ষতিগ্রস্ত, ভারতবর্ষ কতটা ক্ষতিগ্রস্ত, আর তাজিকিস্তান কতটা ক্ষতিগ্রস্ত সেটা বোঝাবার চেষ্টা করার জন্য বিভিন্ন হসপিটালের সিন একটা পার্টিকুলার সিকোয়েন্সের মধ্যে ভরার চেষ্টা করলাম বিভিন্ন দেশে, তখন সেটা হচ্ছে মন্তাজ। So the term has first been used in different context. প্রথম মন্তাজ কথাটা ইউজ করেন সোভিয়েত ইউনিয়নে, মানে রাশিয়াতে, originally introduced outside by Sergei Eisenstein. এই ভদ্রলোক one of the greatest Russian director, তার করা বিখ্যাত ফিল্মের নাম হচ্ছে ব্যাটলশিপ পটেমকিন 1925। অক্টোবর বলে সিনেমা করেন, স্ট্রাইক বলে সিনেমা করেন, তিনি হচ্ছেন এই মন্তাজ শটের জন্মদাতা। এটা এক ধরনের সিম্বলিজম ক্রিয়েট করে, এটা গল্পটাকে নিজের মতো করে বলার চেষ্টা করে। এবার এই মন্তাজ বিভিন্ন এফেক্ট দিয়ে ইউজ করা হয়, ফেডস, ডিজলভস, স্প্লিট স্ক্রিন, মানে স্ক্রিনটা স্প্লিট করে দেয়, ডাবল এবং ট্রিপল এক্সপোজার। ডাবল এবং ট্রিপল এক্সপোজার আমরা জানি, ধরা যায় একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে একটা গুহা দেখা যাচ্ছে, তাকে ডাবল এক্সপোজার। এই যে মিউজিক ডিরেক্টর কার্ল হেইজ স্টকহাউসেন, তিনি এখানে তার মিউজিকের নোটগুলো, আর তিনি এখানে মিউজিক ডিরেক্ট করে, যেটাকে ডাবল এক্সপোজার বলা হয়। আমরা অনেক ক্ষেত্রে ফটোতে ডাবল এক্সপোজার বা ট্রিপল এক্সপোজার ইউজ করি। এইভাবেও অনেক সময় মন্তাজ ইউজ করা হয়। বলো পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ স্যার বলো। স্যার বলছি যে মন্টাজের ক্ষেত্রে কতগুলো ছবি একসাথে হবে বা কতগুলো ভিডিও একসাথে হবে, তার কোনো লিমিট নেই? কোনো লিমিটেশন নেই, এরকম কোনো লিমিটেশন নেই। ইচ্ছে করলে মানে 10টা 15টা ইউজ করে, অনেকে মানে আমি দেখেছি 200-300টা ইউজ করে, মানে ছোট ছোট মন্তাজ হয়ে গেল, এরকম ইউজ করে, ঠিক আছে। কিন্তু মানে ডিপেন্ড করছে যে অন দ্য ডিরেক্টর, যে কেমন ভাবে ইউজ করে, এরকম কোনো ধরনের কোনো লিমিটেশনস নেই। স্যার বলো। স্যার বলছি মন্টেজ ফটোগ্রাফি এবং সিন দুটোর ক্ষেত্রে হয় তো? হ্যাঁ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সিনেমার ক্ষেত্রে স্পেসিফিক্যালি হয়, ফটোগ্রাফির ক্ষেত্রে মন্তাজের একটা অন্য নাম আছে, কোলাজ বলে ইউজ করে, কিন্তু বেসিক্যালি দে আর মন্তাজ। ওকে, ঠিক আছে। বেশ। So in narrative terms, the length of the dissolve is dictated by the mood or the pacing of the director or editor who wishes to create. মানে কতটা, মানে the length of the dissolve, how many time, how through how many minutes this dissolve will continue, it actually depends on the mood and the pacing. For instance, this is a very famous example, very famous example. তোমরা যদি পরবর্তীকালে এই ধরনের সিনেমা দেখে থাকো তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তার নাম হচ্ছে সিটিজেন কেন। দেখো আমি এক্সাম্পল হিসেবে সিটিজেন কেনের এক্সাম্পল দিচ্ছি। ইটস আ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ফিল্ম। এই যে ফর ইনস্ট্যান্স ইন দ্য ওপেনিং সিকোয়েন্স অফ সিটিজেন কেন, the dissolves between the master and the shots are slow because of the pervading sense of the morbidity Welles and his collaborators wish to create. Orson Welles এর ক্রিয়েট করা সিটিজেন কেন আমার যতদূর মনে পড়ছে 1925 সালের সিনেমা, এবং এখানে যে ধরনের ন্যারেটিভ টেকনিক ইউজ করা হয়েছিল 1925 সালে, সেটা ভাবা যেত না। যে ধরনের ন্যারেটিভ টেকনিক, সিনেমাটিক টেকনিক, আমরা জাস্ট কয়েকটা সিটিজেন কেন কিন্তু তোমাদের সিনেমার রিভিউতে আসতে পারে। আমরা যখন পড়ছি একটা সেকশন, তার মানে এই নয় আমরা অন্য সেকশন পড়ছি না, আমরা কিন্তু অনেক সেকশন একসঙ্গে কন্টিনিউ করছি। এবং সিটিজেন কেন মানে সিনেমার হিস্ট্রিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাসিক্যাল সিনেমা। আমরা এই সিটিজেন কেনের কয়েকটা সিন দেখে নেব, মানে কয়েকটা ন্যারেটিভ টেকনিক, এডিটিং টেকনিক মানে 1941 সালের সিনেমা সিটিজেন কেন। ইয়েস, স্পেশাল এফেক্ট দেখলে মানে অবাক হয়ে যেতে হয় তখনকার দিনে। একটা মানুষ, তার নাম সিটিজেন কেন, সে মারা যাবে, মানে বিরাট বড় একজন সিটিজেন তিনি, মানে সিটিজেন মানে নাগরিক, সত্যিকারের বড় নাগরিক। এবার তাকে নিয়েই পুরো সিনেমাটা, মানে তার লাইফটা রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভে দেখা হচ্ছে। 1941 সালের সিনেমা, স্পেশাল এফেক্ট দেখলে মানে ভাবাই যাবে না। এটা অরসন ওয়েলস ডিরেক্ট করেছিল সেই সময়। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা মানুষ, সে দাঁড়িয়ে রয়েছে, এই যে সবাই হাততালি দিচ্ছে,
এই মানুষটারই বুড়ো বয়সের মানে সিচুয়েশন হচ্ছে, এই মানুষটা নিজেকে যেন দেখছে সিনেমার মতো করে, আর এইখানটাকে অ্যাকচুয়ালি এটা কিন্তু লাইভ অ্যাকশন প্লেট, এটা পরে ঢোকানো হয়েছে ওখানে। তখন ক্যামেরার এত ক্ষমতা ছিল না, এই যে ডাবল এক্সপোজার ইউজ করছে। একটা বাড়ি, সেদিকে কেন কে, বাড়ির গেটে লেখা আছে কে, আর তার পিছনের দিকে বাড়ির ছবিটা আসছে, ডাবল এক্সপোজার ইউজ করছে 1941 সালে, ঠিক আছে। এই যে এখানে শ্যাডোর মধ্যে বসে আছে কেন এবং কেনের যে অ্যাসিস্ট্যান্ট, তার একে অপরের সঙ্গে কথা হচ্ছে, এই যে ঘুমিয়ে পড়েছে, এই ক্যামেরাটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এবার এইরকম নিজের নিজের জীবনের সিনেমাটা যেন নিজেই দেখছে, বরফ পড়ছে এখানে ছুটছে এই বরফটা, এবার এখান এই যে এই দেখো, মানে হঠাৎ করে বাড়ির মধ্যে থেকে এই ক্যামেরাটা এখানে ছিল, এখান থেকে আস্তে আস্তে আনা হলো। দিস ইজ 1941, ভাবাই যেত না 1941-এ ইন্ডিয়ান সিনেমা এই জায়গায় মানে মানে যাওয়ার কথা ভাবতেই পারে না। ফলে ইনফ্যাক্ট 1955-এ যখন সত্যজিৎ প্রথমবার সিনেমা করছে, সত্যজিতের বাড়িকে সত্যজিৎকে কনভিন্স করাতে হয়েছে যে আদৌ মানে সিনেমা করা সম্ভব, তাহলে বুঝতে পারছো যে ওখান থেকে এইখানে সিনেমাটা চলে যাবে শর্টটা। এটা কিন্তু আলাদা করে শর্ট করেছে, তাহলে এই প্রত্যেকটা লাইন যে বয়ে যাচ্ছে এটা আলাদা করে শর্ট করে ঢুকিয়েছে। সো এই এখানে একদিকে এখানেও ফোকাস, আবার ওদিকেও ফোকাস। দিস ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, মানে এইটা আলাদা করে সিনটাকে ঢুকিয়েছে আর এইটা আলাদা করে শুট করেছে। সিটিজেন কেন 1941, এই সিনেমার নাম তোমরা বহুবার শুনবে, সিনেমাটা চাইলে অবশ্যই দেখতে পারো। ইটস আ ক্যানোনিক্যাল সিনেমা ইন দ্য ওয়েস্টার্ন সিনেমা। ওকে, সিটিজেন কেন। ফলে এইভাবে কিন্তু এই বিভিন্ন যে ন্যারেটিভ টেকনিক, ফেড ইন, ফেড আউট, ডিজলভ, এগুলোকে ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে ডিজলভ usually kept to a minimum in most films. This is due mainly to the stylistic taste. It is very rare to see a shot which both begins and ends with dissolve. ফলে ডিজলভকে জেনারেলি খুব মিনিমাম ওয়েতে রাখা হয় সিনেমাটোগ্রাফিতে। অনেক ক্ষেত্রে এই ফেড ইন এবং ফেড আউট পরবর্তীকালে খুব বেশি পরিমাণে, আমি আগের দিন পড়েছিলাম, ফ্রেঞ্চ নিউ ওয়েভ ডিরেক্টররা খুব বেশি করে ইউজ করে, কারণ ফ্রেঞ্চ নিউ ওয়েভ এবং ইটালিয়ান নিওরিয়ালিজম, এই দুটো পিরিয়ডই কিন্তু সব থেকে বেশি পরিমাণে ডিরেক্টররা এই ধরনের ইনোভেটিভ ন্যারেটিভ টেকনিক ইউজ করতে আরম্ভ করেন। তারা কিন্তু জাম্প কাট ইউজ করতে আরম্ভ করেন। জাম্প কাট মানে একদম জাম্প করে ইউজ করবো, আমি দেখাবো জাম্প কাট কাকে বলে। যখন ন্যারেটিভ টেকনিকের মধ্যে লিনিয়ার ন্যারেটিভ টেকনিক আর নেই, the absence of a linear narrative technique become very much common in the French new wave director. এর ফলে তারা জাম্প কাট বেশি করে ইউজ করতে আরম্ভ করলো। এবং it is also sometimes held that the effect was best utilized in the monochrome cinematography. black and white এ monochromatic মানে black and white, এখানে অনেক বেশি সুন্দর লাগলো জিনিসটা। সো এইভাবে আমরা পড়ে নিলাম ফেড ইন এবং ফেড আউট। আচ্ছা, যেহেতু আমি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কথা পরপর বলে গেলাম, তাই কয়েকটা জিনিস তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এগুলো যখন সিনেমার হিস্ট্রি পড়াবো তখন আমি পড়াবো, কিন্তু জাস্ট দুটো কয়েকটা টার্ম একটু শিখে রেখে দাও, কারণ এই টার্মগুলো কিন্তু তোমাদের এক্সামিনেশনে 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে। এটা হিস্ট্রি তো আলাদা করে পড়াতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। হোয়াট ইজ ফ্রেঞ্চ নিউ ওয়েভ? নিউ ওয়েভ মানে নতুন ওয়েভ। হ্যাঁ, এটাকে ফ্রেঞ্চে বলা হয় লা নুভেল ওয়েভ। ইটস এ ফ্রেঞ্চ আর্ট ফিল্ম মুভমেন্ট। এটা মুভমেন্ট, হ্যাঁ, এটা ফ্রান্সে চালু হয়েছিল 1950-এর দশকে, 70-এর দশক অব্দি এটাকে এক্সটেন্ড করে। এবং এর প্রভাব কিন্তু আমি আগের দিন বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সিনেমায় বিরাট পরিমাণে হয়েছিল। বিশেষ করে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক এর দ্বারা ভয়ঙ্করভাবে প্রভাবিত ছিল। এমনকি আমাদের শ্যাম বেনেগাল পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর এই ফ্রেঞ্চ নিউ ওয়েভ ফিল্মের দ্বারা প্রভাবিত হয়েছিল। সো দ্য মুভমেন্ট ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইটস রিজেকশন অফ দ্য ট্র্যাডিশনাল ফিল্ম মেকিং। এই প্রথম সিনেমার মধ্যে গল্প আর হিরো হলো না, গল্প নয়, নিজের মতো করে কেমন করে ন্যারেটিভ টেকনিক আমি ইউজ করবো। এই যে তোকে বলছিলাম আগের দিন দেখাচ্ছিলাম হ্যান্ড হেল্ড ক্যামেরা। আগে চিরকাল ট্র্যাক ইউজ করা হতো ক্যামেরাতে, সিনেমাতে রেলওয়ে ট্র্যাকের মতো। এই প্রথম হাত দিয়ে জ্যাগেড রাগেড শট নিয়ে আরম্ভ হলো। একজন শিশুর মনের অবস্থা বোঝাবার জন্য আমি এই জ্যাগেড রাগেড শট নিচ্ছি। নকশাল আন্দোলনে একটা ছেলে গলির মধ্যে পাগলের মতো পালাচ্ছে, আমি পিছনে ক্যামেরা নিয়ে ছুটছি। এই যে এক্সপেরিমেন্টাল ফর্ম অফ দ্য ফিল্ম মেকিং, এক্সপেরিমেন্টাল ফর্ম অফ ন্যারেটিভ কনভেনশন প্রথমবার এই ফ্রেঞ্চ নিউ ওয়েভে ইন্ট্রোডিউস হচ্ছে। কিছু ফ্রেঞ্চ নিউ ওয়েভের বিখ্যাত এক্সাম্পল, Jean-Luc Godard. He's a famous French Swiss film director.
অ্যালান রেসনাইস বিখ্যাত, এবং অবশ্যই ফ্রাঁসোয়া ট্রুফো, আগের দিন এদের নাম বলেছি, আবার বলে দিলাম। আমরা একবার ফ্রেঞ্চ নিউ ওয়েভে এই জাম্প কাট টেকনিকটা, ফ্রেঞ্চ নিউ ওয়েভ জাম্প কাট, এই জাম্প কাট জিনিসটা একবার দেখে নেব যে কেমন করে এই জাম্প কাটটা ফ্রেঞ্চ নিউ ওয়েভে ইউজ করা হলো। এই বিখ্যাত সিনেমা দ্য 400 ব্লুজ, 400 ব্লুজ একটা বাচ্চার বড় হওয়ার কাহিনী, মাথায় রেখো, দ্য 400 ব্লুজ, ইটস অ্যান অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট সিনেমা। আচ্ছা, আগে আমরা জাম্প কাটের একটা অল্টারনেটিভ এক্সাম্পল দেখি, মানে এমনি ফ্রেঞ্চ নিউ ওয়েভে না, অন্য জায়গাতে। এই যে দিস ইজ অ্যাকচুয়ালি জাম্প কাট, ভালো করে দেখো। মানে জাম্প কাট হচ্ছে যে যখন এই কয়েকটা ক্যারেক্টার কথা বলছে, আবার তার সঙ্গে সঙ্গে মানে ফোকাসটা পাল্টাচ্ছে, কিন্তু এই তার হাতের দিকে পাল্টাচ্ছে বা পায়ের দিকে পাল্টাচ্ছে, তখন জাম্প কাট। মানে তারই বিভিন্ন যে সাইডস, তারই হাতের বা তারই বিভিন্ন চরিত্রের বিভিন্ন দিকটা যখন দেখাচ্ছে, এই যে কনস্ট্যান্টলি জাম্প কাট, এটাকে জাম্প কাট বলে। আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার সেখানে, কনস্ট্যান্টলি জাম্প কাট, এখানে আবার এখানে, দিস ইজ জাম্প কাট। এইটা ফ্রেঞ্চ নিউ ওয়েভে খুব ভীষণভাবে ইউজ করা হলো, ফ্রেঞ্চ নিউ ওয়েভ ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ টেকনিক্স এই যে এই যে দিস ইজ দ্য 400 ব্লুজ। দেখো, শুরু হচ্ছে কয়েকজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে, ঠিক আছে, কিন্তু মানুষগুলোকে পরিষ্কার করে দেখা যাচ্ছে না। আমরা দেখেছিলাম যে সত্যজিতের প্রতিদ্বন্দ্বীতে কয়েকটা এক্সরের মতো একটা সিন আমি একটু করে দেখাবো, যেখানে সে ডাক্তারের চরিত্র অভিনয় করছে, এক কঙ্কাল বসে আছে, বেশ কয়েকটা স্কেলিটন বসে আছে। এবং ফ্রেঞ্চ নিউ ওয়েভ থেকে কিন্তু সত্যজিৎ এই যে এই ন্যারেটিভ টেকনিকের যে সিনগুলো, এই যে ওপর থেকে একটা লোক দুম করে নেমে পড়লো, লাফিয়ে পড়লো, এই টেকনিকগুলো কিন্তু সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক প্রত্যেকেই তাদের যে সিনেমার মধ্যে ইউজ করেছে। আমরা একটা বাংলা সিনেমা দেখবো, তখনকার দিনে ভাবা যায় না প্রতিদ্বন্দ্বী, সরি প্রতিদ্বন্দ্বী কি, হ্যাঁ প্রতিদ্বন্দ্বী স্কেলিটন সিন দেখি পাওয়া যায় কিনা। স্কেলিটন এস বানান ভুল লিখেছি, এই যে তাও পেয়ে গেছি। এই যে বিখ্যাত সিন যেখানে বসে আছে এই চরিত্রটা ইন্টারভিউটা দেবে বলে, ঠিক আছে, এই যে বাইরে যদি আর কয়েকটা চেয়ার দেওয়া যেত, মানে আর্থিক লোকে তো বসবার জায়গা নেই, সকাল থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে, বসবার জায়গা নেই, তো সকলে মিলে ভাগাভাগি করে বসবার কিনে বেশি বসা যায় না, ৭৫ জন লোকের জন্য তো চেয়ার প্রোভাইড করা সম্ভব না। ব্যাপার হচ্ছে ভীষণ গরম তো, আর তার উপর দুটো পাখার মধ্যে একটা চলছে না, একজন তো এক্ষুনি পেট করে গেল, এরকম রিকনস্টিটিউশন নিয়ে এত কারণ ভুলে গেছে। এই চাকরিতে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এই তো কিছুই না। চাকরিতে পরিশ্রম করাটা একটা ব্যাপার, কিন্তু জাতীয় দিতে এসে যদি বুঝতে না পাওয়া যায় তাহলে তো নাম কি, পজিশন কত। আমি কিন্তু নিজের জন্য বলতে আসিনি, তাহলে বাইরে গিয়ে বসো, বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে অপেক্ষা করো, যখন ডাক পড়বে তখন আসবে, যত গন্ডগোল করবে ততই দেরি হবে, যাও। এসব আগে বাজে লোককে ভেতরে ঢুকতে দিচ্ছ কেন? এবার এই সিনটাতে ইন্টারভিউ সে দেবে, কিন্তু একদম নকশাল যুগের সময়কার সিনেমা, যে মানে মানে কি অবস্থা চাকরি বাকরি সেটা। এবার এখানে গিয়ে কিন্তু ডাক্তারি ছাত্র, সে ডাক্তারি ছেড়ে দিয়েছে, মানে আর পড়ার মতো তার খরচ করার, বিয়ার করার মতো ক্ষমতা নেই, দাঁড়িয়ে আছে, ওয়েট করছে পাগলের মতো, ওয়েট করছে এবং ওয়েট করছে। এবার এই দেখো, এখানে কিন্তু ইউজ করা হচ্ছে জাম্প কাট। এই যে গরিব মানুষদের কথা তার মনে পড়ছে, যারা শুয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে, অথচ একই সময় তার মনে পড়ছে সেই বড়লোকি চাল, কলকাতার বিভিন্ন দৃশ্য, গড়ের মাঠ, এই যে সিগারেট পড়ে আছে, কয়েকটা ছেলে এখানে বসে আছে, তারা নিজেদেরকে হাওয়া করছে, গরমে ইন্টারভিউ দিতে এসছে, তার মনটা বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে। এইবার করতে করতে সে হঠাৎ দেখতে পাচ্ছে একটা ছেলে ঘন্টার সামনে ঘুমিয়ে রয়েছে, দেখতে 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 আর বুঝতে পারছো এই যে ডায়ালগটা দিচ্ছে যে ইন অল ভার্টিব্রেটস দ্য জেনারেল বডি ইজ মেইনটেইনড বাই মিনস অফ দ্য স্কেলিটন। এই ডায়ালগটা সে শুনেছে মেডিকেল কলেজে যখন সে ডাক্তারি ছাত্র ছিল,
সে চোখের সামনে বেশ কয়েকটা এবার কঙ্কাল দেখতে পাচ্ছে। এটা তার মনে পড়ছে যখন সে তার স্যার মেডিকেল কলেজে পড়াতে গিয়ে এই কঙ্কালদের ডেসক্রিপশন দিচ্ছিল। এবার সেইটা তার একটা অন্য ইন্টারভিউ দিতে এসে যার সঙ্গে ডাক্তারির কোনো সম্পর্ক নেই, একটা ক্লার্কের পরীক্ষা, সে ডাক্তারি ছেড়ে দিয়েছে, তার মনে পড়ছে দেখো কঙ্কাল দেখতে পাচ্ছে। মানব সভ্যতার ভিত্তি ভেঙে পড়েছে। The skeleton consists of a series of bones supplemented দেখো চারিদিকে কঙ্কাল। তোমরা যদি জিজ্ঞেস করো সত্যজিৎ এই সিনটা কেমন করে শুট করেছিল, তাহলে উত্তর একটাই, মেডিকেল কলেজের সমস্ত কঙ্কাল সত্যজিৎ একদিনে ভাড়া করে পরপর রেখেছিল, এবং সমস্ত কঙ্কাল ভাড়া করা পাওয়া যায়নি, বেশ কয়েকটা কঙ্কাল সত্যজিৎ নিজে প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করেছিল। বুঝতে পেরেছো? দেখো একজন ডিরেক্টর কি লেভেলের হতে পারে। দেখো চারিদিকে কঙ্কাল কঙ্কাল এবং কঙ্কাল। This is called a great narrative technique. After death, for a variable length of time, after the rest of the body has disintegrated. এই যে মানুষ কঙ্কাল, কঙ্কাল মানুষ, দেখতে পারলো কঙ্কালগুলো মানুষ হয়ে গেল। এই যে সব কঙ্কাল আস্তে আস্তে মানুষ হয়ে গেল। এই কঙ্কাল কঙ্কাল কঙ্কাল, এটা শুধু কঙ্কালই দেখছে, মৃত দেহ মানুষ। এই যে ট্রানজিশন ইউজ করলো, এইটা কিন্তু ফেড ইন, মানে একটা সিন থেকে আর একটা সিনে এলো, ঠিক আছে, সরি ফেড আউট, এটা হচ্ছে ফেড আউট। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইরকম ভাবে কিন্তু তোমরা যখন হ্যাঁ জানলা বন্ধ করে দে, এইরকম ভাবে কিন্তু এক একটা সিনেমা দেখতে হবে, মানে তবে গিয়েই তোমরা কিন্তু এই ন্যারেটিভ টেকনিক গুলোকে বুঝতে পারবে। সিনেমা না দেখলে শুধু থিওরিতে পড়ে গেলে বিষয়টা ধরতে পারবে না, এবং কোনো লাভও নেই। সিনেমা যত বেশি করে দেখবে, যত বেশি সিনেমার এক্সাম্পল গুলো দেখতে 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 নিজের মনের মধ্যে ঢোকাবে, তত বেশি তোমরা কিন্তু মানে এই বিষয়টার প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো বুঝতে পারবে। বেশ, এইবার আরেকটা ন্যারেটিভ টেকনিক, এডিটিং টেকনিক বেসিক্যালি নোন অ্যাজ দ্য ফ্ল্যাশব্যাক, খুব খুব বেশি ইউজ করা হয়। আচ্ছা, আজ আমি ক্লাসে একটু কন্টিনিউ করছি, 1 ঘন্টা যদিও প্রায় পেরিয়ে গেছে। যারা ক্লাস থেকে বেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই, রেকর্ডিং এ পুরোটাই থাকবে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বেশ, ফ্ল্যাশব্যাক, হোয়াট ইজ ফ্ল্যাশব্যাক? ফ্ল্যাশব্যাকের আগে আমি ডেফিনেশনটা একবার দেখে নিই। A flashback is basically an interjected scene that takes the narrative back in the time from the current point in the story. It's an interjected scene, introspection. আমি আগের কথা ভাবছি। ফ্ল্যাশব্যাক মানে ধরা যাক 20 বছর আগে সিরিয়ালে দেওয়া হয় 25 বছর আগে, তখন মানে দাঁড়িওয়ালা যে ক্যারেক্টার, যার যে দাঁড়ির মধ্যে বেশ পাক ধরে গেছে, সেটা আস্তে আস্তে চলে গেল, গিয়ে একটা ইয়াং ক্যারেক্টারকে মনে হলো আর কি দেখাই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অন্য চরিত্র ব্যবহার করা হয় ফ্ল্যাশব্যাকের ক্ষেত্রে। সো দ্যাট ইজ ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক জেনারেলি হ্যাপেন্স ইন মেমোরি। যখন গল্পের স্মৃতিকে ব্যবহার করা হয়, যখন গল্পের সেটিং এ কোনো একটা পুরনো সেটিং ইউজ করা হয়, ধরা যাক গল্পটা লোকেটেড 2020 কলকাতায়, কিন্তু দেখাতে হচ্ছে 1970 সালের কলকাতা, নকশাল আন্দোলন, খানিকটা দেখাতে হচ্ছে সে চরিত্রের একটা দিক ধরে থেকে নকশাল আন্দোলন থেকে বড় হয়েছে। এবার তখন এই ফ্ল্যাশব্যাকের মতো সিন ইউজ করা হয়। আমরা আরেকটু পড়ে নেব। So flashbacks are often used to recount events that happened before the story's primary sequence of events to fill in crucial backstory. So that actually provides the backstory, the crucial backstory. It generally recounts the story that happened before the story's primary sequence. যা প্রাইমারি সিকোয়েন্সের যে গল্প, তার আগের যে ঘটনা, সেটা ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে বলা হয়। ইন দ্য অপোজিট ডিরেকশন, একইভাবে ফ্ল্যাশব্যাকের অপোজিট জিনিস রয়েছে, যেটাকে বলা হয় ফ্ল্যাশ ফরওয়ার্ড। এই যে ফ্ল্যাশ ফরওয়ার্ড, আমরা ফ্ল্যাশ ফরওয়ার্ড এবং ফ্ল্যাশব্যাক একসঙ্গেই প্রায় পড়বো, কারণ বেসিক্যালি মানে দুটোর অপোজিট। So in opposite direction, a flash forward, এটাকে বলা হয় প্রোলেপসিস, আর ফ্ল্যাশব্যাককে কি বলা হয়? অ্যানালিপসিস। ফলে পরীক্ষা যদি আসে অ্যানালিপসিস, চমকে গিয়ে পরীক্ষার প্রশ্ন দেখে খাটের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করবে না, ঠিক আছে। অ্যানালিপসিস এবং প্রোলেপসিস, ঠিক আছে, মাথায় রাখবে।
analepsis is flashback, prolepsis is flash forward. এরপরে আরো আছে ডাইলেসিস বা অন্য কিছু, সেগুলো আমি পরে বলবো, সেগুলো করে দরকার লাগে না, কিন্তু এই দুটো মাথায় রেখো, analepsis and prolepsis. Prolepsis is flash forward, analepsis is flash back. So prolepsis, ana meaning flashback, pro meaning forward. So prolepsis reveals events that will occur in future, যেটা ভবিষ্যতে ঘটবে সেটা যখন দেখানো হচ্ছে। So both flashback and flash forward are used to cohere a story. অনেক ক্ষেত্রে এই ফ্ল্যাশ ফরওয়ার্ডটা তো ঘটেনি, কিন্তু মানুষের ইমাজিনেশনে হচ্ছে। যেমন একটু আগে আমরা দেখলাম যে কঙ্কালগুলো যেগুলো দেখতে পাচ্ছি, আমরা এগুলোকে বলতে পারি ফ্ল্যাশ ফরওয়ার্ড, হয়তো ভবিষ্যতের মানুষগুলোকে সেভাবে দেখার চেষ্টা করছে, প্রোলেপসিস। So both flashback and flash forward are used to cohere a story, develop character and add structure to the narrative. ফ্ল্যাশব্যাক এবং ফ্ল্যাশ ফরওয়ার্ড একটা গল্প তৈরি করে, চরিত্র তৈরি করে এবং একটা স্ট্রাকচার টু দ্য ন্যারেটিভ দেয়। ইন লিটারেচার, internal analysis is a flashback to an earlier point in the narrative. Internal analysis মানে হচ্ছে কোনো একটা সময়ে বেরিয়ে যাওয়া, মানে গল্পটা আগে গিয়ে সেখানে ফোকাস করছে। আর external analysis is a flashback to a time before the narrative started. সেই গল্পটা শুরু হওয়ার অনেক আগে, গল্পটা শুরু হচ্ছে আমার বাবার জন্ম দিয়ে। আমি গল্পটা শুরু করলাম যে 1941 সালে আমার বাবার জন্ম হলো, তাই দিয়ে গল্প শুরু হলো। এবার ইন্টারনাল অ্যানালিসিস তখন হবে যখন ধরা যাক আমি চলে এলাম 2021-এ, এসে আবার ব্যাক করে চলে গেলাম 1970-এ। দ্যাট ইজ ইন্টারনাল অ্যানালিসিস। এক্সটার্নাল অ্যানালিসিস কি? যখন গল্পের বাইরে লোকেট করছে, অর্থাৎ আমি আমার দাদুর জন্মের সময় চলে গেলাম, ঠিক আছে, ফলে এই যে মানে একদম ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ এর বাইরে চলে গেলাম। সো দ্যাট ইজ ইন্টারনাল অ্যানালিসিস, এক্সটার্নাল অ্যানালিসিস। এগুলো প্রত্যেকটাই অ্যানালিসিস বা ফ্ল্যাশব্যাকের পার্ট। বলো পরিষ্কার কিনা? সেটা আরেকবার এটা বলুন। আরেকবার বলবো এটা। বেশ, আমি যখন এটা বলছি তখন এটাকে একটু চোখে দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। ইয়েস, ন্যারেটিভ টেকনিকের সিনেমাতে দুটো পার্ট। একটা হচ্ছে ধরা যাক আমি আরো অনেক পার্ট আছে, আমি এখানে কেবলমাত্র ফ্ল্যাশব্যাক অ্যান্ড ফ্ল্যাশ ফরওয়ার্ড। পরিষ্কার? ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড। Flashback is known as analepsis. আমরা আপাতত analepsis করছি, flashback কে ইউজ করছি। analepsis এর দুটো ভাগ, একটা হচ্ছে internal analysis আর একটা হচ্ছে external analysis। ধরা যাক আমি একটা গল্প বলছি, ন্যারেটিভ, যে গল্পটা শুরু হচ্ছে 1955 থেকে শেষ হচ্ছে 2025। আমি বলছি গল্পটা ধরা যাক এক্সাম্পল দিয়ে শুরু হলো 2021-এ, মানে এই সময়, ঠিক আছে, আমার 2021 সালের সিঙ্গুরে। আমি এই গল্পটাকে ফ্ল্যাশ ব্যাক করে নিয়ে যাচ্ছি 1955 সালে, পিছন দিকে নিয়ে যাচ্ছি। 1955 সালে আমি যখন নিয়ে গেলাম, যতক্ষণ গল্পের মধ্যে আছে গল্পটা, তখন সেটা ইন্টারনাল অ্যানালিসিস। বিকজ the frame of my story, actually this is called the story frame. The story ফ্রেম, গল্পের ফ্রেমটা, কাঠামোটা 55 থেকে 25, যদি 55-এর মধ্যে থাকে তাহলে সেটা উইদিন দ্য পারভিউ অফ দ্য স্টোরি, উইদিন দ্য PURVIEW পারভিউ অফ দ্য ন্যারেটিভ, ন্যারেটিভের মধ্যে আছে, তাই জন্য ইন্টারনাল। অনেক ক্ষেত্রে এটা হতে পারে আমি 1955-এর আগে গিয়ে গল্পের স্ট্রাকচারের বাইরে গিয়ে 1920-এ আমার দাদু যখন প্রথমবার মুর্শিদাবাদ থেকে ফিঙ্গুরে কেমন ভাবে এসছিলেন, আমার দাদু আসেননি, আরো 7 বছর আগে এসেছিল, আমি এক্সাম্পল দিচ্ছি কিভাবে মুর্শিদাবাদ থেকে এখানে এসছেন। সিরাজদৌল্লা দেওয়ান ছিল, কিভাবে তিনি এলেন প্রথমবার, সেই সিরাজদৌল্লাকে তারা জায়গায় আবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। তখন কিন্তু হচ্ছে এক্সটার্নাল অ্যানালিসিস, ইট ইজ হ্যাপেনিং আউটসাইড the purview of the story.
outside the purview, beyond the boundary. That is flashback এর analysis এর দুটো পার্ট, internal external. সুস্মিতা ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। সো এবার বিষয়টা দেখো, খুব এগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্টিভ পারসেপশন। সেই ক্যারেক্টারটাকে কেমন করে ডিরেক্টর বিল্ড করছে। এই যে আমরা একটু আগে যে সিদ্ধার্থের চরিত্রটা পেলাম, তার নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী, তার নামটাই সিদ্ধার্থ, গৌতম বুদ্ধের মতো তার নাম সিদ্ধার্থ। সে এত বেশি তার নিজের মধ্যে সেলফ পারসেপশন, সে এত কিছু বিষয় নিয়ে চিন্তা করে, তার নিজস্ব সেন্সিটিভিটি আছে। সে জানেন যে ইন্টারভিউ দিতে এসে মানুষকে বসতে দিতে হয়, বাইরে প্রচন্ড গরম, সে প্রতিবাদ করছে, সে প্রতিরোধ করতে পারে। তো এই যে ক্যারেক্টারের মধ্যের যে নিজস্ব যে তার যে কনসেপশন, যে পারসেপশন, এইটা তো ওঠানামা করছে। এবার এই তার মনের যে ধরনটাকে আমি একটা ক্যারেক্টারের মনকে, মন তো ধরা যায় না, মন কেমন করে ধরবো? ক্যামেরা দিয়ে কি মন ধরা যায়? এই যে বলা হয় যে সুচিত্রা সেন কোনোদিন কোনো খারাপ পোশাক পরতেন না, কারিনা কাপুর খারাপ পোশাক পরে দেহ দেখায়। আরে দেহ দেখায় মানে কি? মন দেখাবার আশ্চর্য ক্ষমতা কি কোনো চরিত্রের কোনো কালে ছিল? মন দেখাবার ক্ষমতা কোনো নায়িকার কোনো কালে ছিল? কি করে থাকবে? মন কি করে দেখাবে? ক্যামেরাতে তো অদ্ভুত কথাবার্তা, শরীর তো দেখাবে। বোকা বোকা কথাগুলো আমি একদম বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, মানে তুমি কতটা এই কনটেক্সটে তোমার গল্পের সঙ্গে তোমার শরীরের সম্পর্ক কতটা তোমার সিনেমাতে রিপ্রেজেন্ট করার প্রয়োজনীয়তা পড়ছে, সেটা পুরোপুরি ডিরেক্টরের উপর। এখানে যেমন সত্যজিৎ রায় এই ক্যারেক্টারের ইনার কনসাসনেস, তার যে ভিতরের চেতনা, সেটাকে সামনে আনার জন্য এই ফ্ল্যাশব্যাক এবং ফ্ল্যাশ ফরওয়ার্ড একসঙ্গে ইউজ করেছে। দেখতে পাচ্ছ মেডিকেল কলেজে ফ্ল্যাশব্যাক, আবার আস্তে আস্তে ফ্ল্যাশ ফরওয়ার্ড করলো, একেবারে কঙ্কাল হয়ে যাওয়া, সেখান থেকে আবার ফিরে এলো বর্তমানে। দ্যাট ইজ দ্য ব্রিলিয়েন্স অফ সত্যজিৎ। কিন্তু এই যে মানুষের মনের যে খবরটা, এই ফ্ল্যাশব্যাক এবং ফ্ল্যাশ ফরওয়ার্ড ন্যারেটিভ টেকনিকের মাধ্যমে এস্টাবলিশ করা হয়। ফলে এক্ষেত্রে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অফ আ ক্যারেক্টার becomes very important, because in film flashbacks depict the subjective experience of a character by showing a memory of a previous event. They are often used to resolve an enigma. কোন একটা ট্রমাটিক মেমোরি, ছেড়ে আসা গ্রাম, পুরনো বাড়ি, পার্টিশন, ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, রেপ, মলেস্টেশন, এই ধরনের যে মেমোরি বারবার ফিরে আসছে, এগুলোর জন্য ফ্ল্যাশব্যাক ইউজ করা হয়। Flashbacks are important in film noir. নতুন একটা টার্ম শিখলে, film noir মানে নতুন ধরনের সিনেমা। It's a specific kind of film. Film noir 1950s এবং 60s এ আমেরিকান সিনেমাতে ইউজ করা হতো। আমেরিকান সিনেমাকে film noir বলা হতো। বেশিরভাগ ক্ষেত্রে সাসপেন্স থ্রিলার, ব্ল্যাক এন্ড হোয়াইটে শ্যাডো শিডআউট থাকবে, তার মধ্যে একটা চরিত্র হেঁটে যাচ্ছে, এই নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল তাকে film noir বলা হয়। আমরা যেহেতু একটু ভালো করে পড়ছি, তাই আমরা film noir, পরীক্ষা কিন্তু 5 নম্বর দুম করে চলে আসতে পারে ফিল্ম নয়া, ফিল্ম হিস্ট্রি থেকে আমরা ভালো করে পড়বো। কিন্তু তার আগে আমরা ছোট্ট করে টেকনিক করতে গিয়ে ফিল্ম নয়ার কাকে বলে একবার জাস্ট দেখে নেব। এই যে ফিল্ম নয়ার is a cinematic term used primarily to describe stylish Hollywood crime dramas, particularly those that emphasize cynical attitudes and sexual motivations. Cynical attitude, যে গল্পের হিরো যে গোয়েন্দা, সে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে ইনভলভ হয়ে পড়বে, অনেকটা কিরিটি রায়ের মতো, ফেলুদা বা ব্যোমকেশ নয়, এই যে পুরো বিষয়টা। এবং গোয়েন্দা চরিত্রগুলো একটু ডার্ক, ঠিক আছে। 1940s এবং 50s এর ক্লাসিক, এই সময়টাকে আমেরিকার ক্লাসিক পিরিয়ড অফ দ্য ফিল্ম নয়ার ধরা হয়। ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, একটু এক্সপ্রেশনিস্ট সিনেমাটোগ্রাফি। এক্সপ্রেশনিস্ট মানে খানিকটা সুরিয়াল, পুরোপুরি রিয়েলিস্টিক নয়, ধোঁয়া থাকবে, চারপাশে একটা হিরো এবং হিরোইন। এই যে পুরো টেকনিক, ন্যারেটিভ টেকনিকটাকে, এটাকে আমরা ফিল্ম নয়ার বলতে পারি। চুম্বন দৃশ্যগুলো পুরোটাই এই মানে একটা ব্ল্যাক টেকনিকের মধ্যে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেটিং এর মধ্যে প্রচুর ফিল্ম নয়ার রয়েছে। যেরকম সাংহাই এক্সপ্রেস খুবই বিখ্যাত একটা ফিল্ম নয়ার, দ্য ডেভিল ইজ আ ওম্যান খুব বিখ্যাত ফিল্ম নয়ার, আন্ডারওয়ার্ল্ড ফিল্ম নয়ার। সো এই ফিল্ম নয়ারে খুব বেশি পরিমাণে এই ফ্ল্যাশব্যাকটাকে ইউজ করা হতো। আমি প্রচুর ফ্ল্যাশব্যাকের এখানে এক্সাম্পল দিয়েছি। অরসন ওয়েলসের সিটিজেন
কেন বিখ্যাত সিনেমা 1941, এরল মরিসের ডকুমেন্টারিতে থিন ব্লু লাইন, 1950 তে বিখ্যাত সিনেমা রসমন, আকিরা কুরোসাওয়া, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট জাপানিজ ডিরেক্টর আকিরা কুরোসাওয়া, ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমি তার কথা তো যখন হিস্ট্রি করাবো সিনেমা তখন বলবো। তো এইখানে ফ্ল্যাশব্যাক ইউজ করা হয়। আমরা ফ্ল্যাশব্যাকের কয়েকটা এক্সাম্পল অবশ্যই দেখে নেব। ফ্ল্যাশব্যাক ইন সিনেমা। তো মেটা ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে ফ্ল্যাশব্যাক এক্সাম্পলস অ্যাকচুয়ালি। Foreshadowing, meta flashback, show and tell, the movie video editor, flashback. হ্যাঁ বলো, কিছু বলছো? গোলাপ কি বলছো? গোলাপ কি শুনতে পাচ্ছি না বাবা। স্যার বলছি কতক্ষণ ক্লাস করাবেন? বেশিক্ষণ করাবো না, তো তুমি যাও না, কোনো অসুবিধা নেই। আমি মিনিট 10-এর মধ্যে শেষ করাবো, তুমি যাও, আমি পুরোটাই রেকর্ডিং থাকবে, কোনো অসুবিধা নেই তোমার, ঠিক আছে? বেশ ঠিক আছে, আমি লেফট হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা। বেশ, ফ্ল্যাশব্যাক দেখাচ্ছি এক্সাম্পল হ্যারি পটার থেকে, ঠিক আছে? বিখ্যাত সিনেমা, সেখান থেকে ফ্ল্যাশব্যাক। দেখো সিনেমাটা শুরু হচ্ছে হ্যারিকে দিয়ে। এই হ্যারি এবং এই নামটা ভুলে গেলাম এই ক্যারেক্টারটার, হ্যারিকে ম্যাজিক স্কুল, ডাম্বলডোরের অ্যাসিস্ট্যান্ট তিনি সেই ম্যাজিক স্কুলের। তো এ আসবে এবং ছোট্ট হ্যারিকে নিয়ে যাবে এবং হ্যারি নিজের মায়ের কথা মনে পড়বে। এবার এই যে ব্যাপারটা কেমন ভাবে হবে, এর হচ্ছে ধরা যাক মানে হ্যারির মায়ের গল্প এ বলছে ছোটবেলাতে হ্যারিকে, যে কিভাবে তোমার মা এই এখানে এসেছিল। আমরা একটু সাউন্ডটা দিয়ে দেখি। এই যে বিভিন্ন ডার্ক টেলের কথা সে বলছে। একজন ভলডেমর্ট বলে একটা ডার্ক ভিলেন, আমরা জানি হ্যারি পটারের সবচেয়ে বড় ভিলেন হচ্ছে ডার্ক ভলডেমর্ট, ডার্ক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভিলেন, তার কথা উল্লেখ করছে। এইটা ফ্ল্যাশব্যাক হচ্ছে। এই যে চলে গেল পিছন দিকে গল্পটা, যে মুহূর্তে হ্যারির হাত থেকে ফেড আউট করে, সেইটা হচ্ছে ভলডেমর্টের গল্প। এই সে ঢুকেছিল হ্যারির মায়ের কাছে, তখন হ্যারি ছিল সন্তান, জাস্ট ইন দ্য এমব্রায়োনিক ফর্ম। দিস ইজ হ্যারি, দিস ওয়াজ হ্যারি। এবং ভলডেমর্ট এইভাবে দরজা ভেঙে ঢোকে এবং তার মাকে আর কি এভাবে মারে। তো এই পুরোটা যেটা হ্যাপেনিংটা হচ্ছে, এই যে ছোট্ট বাচ্চা হ্যারি, তাকেও মারার চেষ্টা করে কিন্তু কিছুতেই মারতে পারে না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফ্ল্যাশব্যাক। দুম করে তার গল্পটাকে ছোট্ট করে বলে দিল, তার মাথার মধ্যে আসছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফ্ল্যাশব্যাক। আমরা আরো একটা এক্সাম্পল অফ এ ফ্ল্যাশব্যাক থেকে ধরে নেব নিকোলাস কেজের বিখ্যাত সিনেমা, সেখান থেকে। এই যে ধরা যাক, এই যে এটা অন্য সিনেমা যদিও, এটা হচ্ছে কার্লিটোস ওয়ে, বিখ্যাত সিনেমা। আমরা দেখতে পাচ্ছি সিনেমাতে এই গল্পের হিরো, নামটা কি বলে গেলাম তাকে। এবার এই এখানে এক্সাম্পলটা খুব ভালো মতো করে দিল না, এখানেই হচ্ছে মুশকিল। মানে অনেক ক্ষেত্রে এক্সাম্পলটা ঠিক মতো করে দেখায় না, তখন ফ্ল্যাশব্যাকটা ঠিক মতো বোঝা যায় না। সো এই যে এই আরেকটা আমরা ফ্ল্যাশব্যাকের এক্সাম্পল দেখার চেষ্টা করব। এই যে পিছনের দিকে এই চরিত্রটাকে এ দেখছে, এবার তখন তার জীবনের বিভিন্ন গল্প তার মনে পড়ে যাচ্ছে এবং তার এই যে যুদ্ধক্ষেত্রে পুরনো সময়ে তার স্মৃতি তার মাথার মধ্যে আসছে। এই অবস্থা আবার এখানে বর্তমানে চলে আসছে, আবার ফ্ল্যাশব্যাক করে এখানে কারেন্ট অফ হচ্ছে, আবার যুদ্ধক্ষেত্রের দিকে তার স্মৃতি মনে পড়ছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্ল্যাশব্যাক। পিছন দিকে দেখাচ্ছে, হাসছে, তার মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে সেই ফেলে আসা তার বন্ধু। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক এই যে মেরেছিল একটা অচেনা শত্রুকে, সে মারার জন্য চেষ্টা করছে, তার অচেনা বন্ধু তাকে মারবে কি মারবে না ভাবছে, আবার সে কনস্ট্যান্টলি ভাবছে যে মারবে কি মারবে না। দুম দুম করে দুটো গুলি করলো, সে মারা গেল, তার সেই মনে পড়ে গেল সেই বাসের মধ্যে পুরনো স্মৃতি। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্ল্যাশব্যাক। পরিষ্কার
হ্যাঁ স্যার পরিষ্কার। হ্যাঁ স্যার। পরিষ্কার, বেশ। ফ্ল্যাশব্যাকের এক্সাম্পল অনেক আছে, তোমরা দেখে নেবে। আমি ইচ্ছা করি ফ্ল্যাশব্যাকের এক্সাম্পল অনেকগুলো দেখিয়ে তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো। এবার আমরা চলে এসেছি একই রকম ভাবে ফ্ল্যাশ ফরওয়ার্ড, যাকে বলা হয় প্রোলেপসিস। It is a scene that temporarily takes the narrative forward in time from the current point of the story in literature, film, television and other media. It takes forward, সামনের দিকে নিয়ে চলে যায় পুরো স্টোরিটাকে। Flash forwards are often used to represent events expected, projected or imagined. এটা এক্সপেক্ট করা হচ্ছে অথবা যেটা তার মনের মধ্যে ইন্টারনাল প্রজেকশনস অফ হিজ ওন মেমোরি অর মাইন্ড, or it can be completely imaginary, সম্পূর্ণ কল্পনাপ্রবণ মনের বা স্মৃতির রূপ হতে পারে ফ্ল্যাশ ফরওয়ার্ড। So they may be also reveal significant parts of the story that have not yet occurred. এমন কোন একটা অংশ যেটা স্টোরির এখানে কোনোদিন ঘটেইনি কোনোদিন, সেইটা অনেক সময় হিন্ট আউট করতে ইউজ করা হয় এই ফ্ল্যাশ ফরওয়ার্ড। ইট ইজ সিমিলার, অনেক ক্ষেত্রে একে ফোর শ্যাডোয়িং বলে। ফোর শ্যাডোয়িং মানে হচ্ছে পরবর্তীকালের ইভেন্ট কি খারাপ ঘটতে চলেছে সেটা আগে থেকে ফোর শ্যাডো করে দিলাম। একটা বিখ্যাত ফোর শ্যাডোয়িং এর এক্সাম্পল বলো, বলো একটা ফোর শ্যাডোয়িং এর এক্সাম্পল। সিনেমার বলতে হবে না, টেক্সট থেকে বলো, তোমাদের পড়া টেক্সট থেকে একটা ফোর শ্যাডোয়িং এর এক্সাম্পল বলো। ফোর শ্যাডোয়িং ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ফ্ল্যাশ ফরওয়ার্ড। আগে থেকে ফোর শ্যাডো করছি, ফোর মানে আগে। বলো বলো বলো। আরে ম্যাকবেথের প্রথম সিন, উইচরা যখন আছে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ম্যাকবেথকে বলছে দাউ উইল বি দ্য থেন অফ দ্য কডর এন্ড উইল বি দ্য কিং অফ দ্য ইংল্যান্ড। একদিন তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এবং ব্যাংককে বলছে তোমার পরিবার, তোমার ফ্যামিলি থেকে একদিন রাজা হবে। দিস ইজ দ্য ফোরশ্যাডোয়িং। এই উইচেসদের মধ্যে দিয়ে ভবিষ্যতে ম্যাকবেথের মনের মধ্যে অ্যাম্বিশনের পারদটাকে একটু ভীষণ করে চড়িয়ে দেয় শেক্সপিয়ার। উইচেস না থাকলে ম্যাকবেথ তো ডানকানকে খুন করতো না, ম্যাকবেথ তো ডানকানকে মার্ডার করতো না। তার মনের মধ্যে এক্সপেকটেশনটা রেজ করে দেওয়া হয় যে দাউ শ্যাল্ট বি কিং, তুমি ভবিষ্যতে রাজা হবে। স্যার ইডিপাসে তো আছে, ইডিপাসে আছে, অ্যাবসলিউটলি। এই তো রূপুর বলে দিয়েছে ইডিপাসের এক্সাম্পল। ফোরশ্যাডোয়িং বারবার ইউজ করা হচ্ছে ইডিপাসে। কোন ক্যারেক্টার বারবার ফোরশ্যাডোয়িং ইউজ করেছে বলো নূপুর? সেই প্রফেটের চরিত্রটার নাম স্যার টাইরেসিস। টাইরেশিয়াস বারবার ফোরশ্যাডোয়িং করছে যে এই যে প্লেগ হচ্ছে, প্লেগের কারণটা কি? প্লেগের কারণটা হচ্ছে যে কোনো একজন ক্রিমিনাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, who have murdered his own father and married his own mother, যে ইনসেস্ট করেছে। ইডিপাস পরবর্তীকালে বুঝতে পারছে যে এটা সে, তার চোখ থাকা সত্ত্বেও সে সেটাকে দেখতে পায়নি, তাই সে নিজেকে অন্ধ করছে সম্পূর্ণরূপে। আর অন্যদিকে একজন অন্ধ এটাকে দেখতে পেয়েছে। এইভাবে কিন্তু ফোরশ্যাডোয়িং বা ফ্ল্যাশ ফরওয়ার্ড ইউজ করা যেতে পারে সিনেমা, টেলিভিশন, ফিকশন, নভেল, ড্রামা, যে কোনো কিছুর মধ্যে। মাথায় রেখো ন্যারেটিভ টেকনিক সিনেমার ক্ষেত্রেও যা, নভেলের ক্ষেত্রেও তাই, স্ক্রিপ্টের ক্ষেত্রেও তাই, নাটকের ক্ষেত্রেও তাই, সেম টেকনিক থাকে। এবার ইউজেজটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। সিনেমার ক্ষেত্রে ক্যামেরাকে ইউজ করতে হয়, এডিটিং স্কিলকে ইউজ করতে হয়, আর গল্পের ক্ষেত্রে ভাষাকে ব্যবহার করতে হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। এই যে মানে এই যে ফোরশ্যাডোয়িং, এইটারই আর একটা টার্ম হচ্ছে এপিলেপসিস। মনে থাকবে, সরি এলিপসিস, ELLIPSIS। তাহলে আমরা অলরেডি দুটো শব্দ পেয়েছি, একটা হচ্ছে অ্যানালেপসিস আর হচ্ছে প্রোলেপসিস। ফ্ল্যাশ ফরওয়ার্ড হচ্ছে প্রোলেপসিস, লেপসিস। এখানে আমার একটা নতুন শব্দ যোগ করতে পারি, এটা হচ্ছে ফোরশ্যাডোয়িং। ফোরশ্যাডোয়িংটা কি আমরা বলতে পারি এলিপসিস, কিন্তু এলিপসিসের একটা এক্সাক্ট ডেফিনিশন আছে, সেটা কি আমরা একবার দেখে নেবার চেষ্টা করব। So however an ellipsis takes the narrative forward and is intended to skim over the boring or the uninteresting detail. Ellipsis কিন্তু বোরিং, ধরে একটা মানুষ খাচ্ছে, খেয়েই চলেছে, সেটাকে বাদ দিয়ে দিল। ফর এক্সাম্পল দ্য এজিং অফ আ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার এজ হচ্ছে, বাদ দিয়ে দিলাম। So it is অনেক ক্ষেত্রে ellipsis is primarily a post-modern narrative device. আমরা পরবর্তীকালে যখন উত্তরাধুনিক বিভিন্ন উপন্যাস পড়বো বা নাটক পড়বো, ওয়েটিং ফর গোডো পড়বো সেমেস্টার 6 এ গিয়ে, তখনই এই যে ভেরিয়াস
পোস্ট মডার্ন ন্যারেটিভ ডিভাইস বা ন্যারেটিভ টেকনিকের মধ্যে কিন্তু এলিপসিস পড়ছে। এই বোরিং জিনিসটাকে স্কিম অফ করে দিলাম, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বিখ্যাত এক্সাম্পল অফ দ্য প্রোলেপসিস প্রচুর সিনেমাতেও আছে, প্রচুর আমাদের বলতে পারি আমরা উপন্যাসও রয়েছে। ফর এক্সাম্পল চার্লস ডিকেন্সেস নভেল দ্য ক্রিসমাস ক্যারল, in which the protagonist Ebenezer Scrooge is shown the future following his death. সে ভবিষ্যতে তার মৃত্যুর পরে, মানে তার মৃত্যুটাকে দেখিয়ে দিল, তারপরে তার ভবিষ্যতে গল্প করছে। তো এটা কিভাবে সম্ভব? এটা মানে অ্যাবসলিউটলি ন্যারেটরের ইমাজিনেশনে ঘটছে, এটাই ক্রিসমাস ক্যারলে দেখাচ্ছে। একই রকম ভাবে মিডওয়ে থ্রু দ্য ফিল্ম দে শুট হর্সেস ডোন্ট দে, বিখ্যাত সিনেমা, there is an abrupt flash forward when Robert the character played by Michael Sarrazin এই চরিত্রটা অভিনয় করেছিল, the shoot horses don't they, is seen being thrust into a jail cell by the police officer even though he has done nothing to provoke such treatment. সে দেখতে পাচ্ছে ভবিষ্যতে একজন পুলিশ অফিসার অ্যারেস্ট করছে তাকে, এই যে সে ভবিষ্যৎকে দেখতে পাচ্ছে, that is flash forward. The famous cinema Arrival relies extensively on prolepsis. Throughout the movie, the main character gains this ability after learning the language of the alienদের language, বাইরে থেকে গ্রহ থেকে আসা প্রাণীদের ভাষা শিখে, and proceeds to use it to prevent the outbreak of a war. সে কিন্তু ভবিষ্যৎকে বারবার দেখতে পাচ্ছে। স্টার ট্রেকে, ব্রেকিং ব্যাডে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওয়াল্টার হোয়াইট বলে একটা ক্যারেক্টার রয়েছে, সে একটা কেমিস্ট্রি প্রফেসর, কেমিস্ট্রি টিচার ইন হাই স্কুল। সে কিভাবে আমরা দেখবো যে মেথ মেকিং এর সঙ্গে যুক্ত হয়ে পড়বে। মেথ কাকে বলে তোমরা কি জানো? METH, মেথ জানো না? মেথ এক ধরনের ড্রাগ, মেথালফেটামাইন বলা হয় মেথ মেকিং। ব্রেকিং ব্যাডের এটা অ্যাবসলিউটলি একটা ব্রিলিয়েন্ট সিরিজ, যদি তোমরা কোনোদিন দেখতে চাও তাহলে দেখো ব্রেকিং ব্যাড। এত নামি ওয়েব সিরিজ আর পৃথিবীতে কখনো হয়নি। এই যে ওয়াল্টার হোয়াইটের ক্যারেক্টারে যারা মেথ তৈরি করবে, মেথ এক ধরনের এই ক্রিস্টাল ড্রাগ আমরা বলতে পারি। একটা হাই স্কুলের টিচার কেমন করে ড্রাগ ব্যবসায় নিয়োজিত হবে এবং কি অদ্ভুত বিষয় ঘটতে থাকবে তাদের জীবনে, সেটার জন্য ব্রেকিং ব্যাড। আমি যে তোমাদের অ্যাপটা দিচ্ছি তাতে আছে, নেটফ্লিক্সে ব্রেকিং ব্যাড আছে, প্রায় 5টা সিজন জুড়ে ব্রেকিং ব্যাড চলবে। মানে এর থেকে মানে এত ইনগ্রসিং একটা ন্যারেটিভ হতে পারে না এটা ড্রাগ নিয়ে, কিন্তু দিস ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। যে মানে মানুষের জীবনের যে যন্ত্রণা, একটা সাধারণ মানুষের ক্যারেক্টারের ডেভেলপমেন্ট কেমন করে ক্রিয়েট করা যেতে পারে। মানে একটা সময় হি ওয়াজ ভেরি মাচ অবসেসড উইথ হিজ ওন ক্যান্সার, সেখান থেকে বেরিয়ে সে নতুন করে বাঁচতে শিখলো এই ড্রাগ তৈরি করে। একজন কেমিস্ট্রি প্রফেসর, তার একটা অন্য আইডেন্টিটি, সে ড্রাগ ব্যবসায় নিজেকে নিযুক্ত করছে। তো তাই নিয়ে পুরো সিনেমাটা ব্রেকিং ব্যাড। এখানে প্রচুর ফ্ল্যাশ ফরওয়ার্ডের ইনস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি ফ্ল্যাশ ব্যাক এবং ফ্ল্যাশ ফরওয়ার্ড। আমরা কয়েকটা ফ্ল্যাশ ফরওয়ার্ডের এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস শেষ করবো। আমরা একদম চলে এসেছি ক্লাসের শেষে। এই যে শার্লক হোমসের বিখ্যাত সেই সিন, যেটা রবার্ট ডাউনি জুনিয়র অভিনয় করেছিল শার্লক হোমসের। অ্যাকচুয়াল শার্লক হোমসে কিন্তু এতটা এরকম সিন নেই, মানে আসল লেখাতে। এই যে হোমস ফাইট করছে একটা ডুয়েলে, ঠিক আছে, এবং সে ভাবছে ভবিষ্যতে কেমন করে ডিস্ট্র্যাক্ট করবে এবং কেমন করে ঘুষি মেরে শুইয়ে দেবে। এখনো কিন্তু ঘুষিটা মারেনি, সে ভাবছে পুরোটা তার, কিন্তু এটা পুরোটা ভেবে নিল যে কিভাবে তাকে মারবে। এইভাবে মারবো, এইরকম একটা ছোট্ট শট, এবং তারপরেই প্রপাত ধরণী তলে, এবং তারপরে পুরো ম্যাচটা এইভাবে জিতে যাব। এই যে পুরোটা নিজের মনের মধ্যে ভেবে নিচ্ছে, দ্যাট ইজ ফ্ল্যাশ ফরওয়ার্ড। বলা হয় বিশ্বনাথন আনন্দ যখন দাবার চাল খেলে, তখন সামনের যে 100টা চাল তার মাথার মধ্যে থাকে। আনন্দ ন্যাশনাল লেভেল একজন, ইন্টারন্যাশনাল লেভেল একজন প্লেয়ার, গ্র্যান্ড মাস্টার। যখন একটা চাল ধরা যাক গ্যারি কাসপারভ চাললো, সামনের 100টা চাল কি হতে পারে, ও কি দেবে, তারপরে কি দেবে, তারপরে কি দেবে, তার মাথার মধ্যে থাকে। ভাবতে পারছো একজন দাবা প্লেয়ার যখন একটা ইন্টারন্যাশনাল দাবার ট্যুরে যান, চেস গেমের ট্যুরে যান, 15 কেজি ওয়েট লস করে শুধু বেঞ্চের মধ্যে বসে থেকে, খালি ভাবনা চিন্তা করে। আমরা জিম করে 10 কেজি ঝরাতে আমাদের মাথা খারাপ হয়ে যায়, ও শুধু ভাবনা চিন্তা করে একটা ইন্টারন্যাশনাল ট্যুরে 13 থেকে 12 কেজি
একটাতে 15 কেজি ওয়েট লস করেছিল। আনন্দ ভবিষ্যৎকে দেখতে পায়, একটা দাবার মানে ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারের মাথা কম্পিউটারের মতো, লিভিং কম্পিউটারের মতো। সো ফ্ল্যাশ ফরওয়ার্ড হচ্ছে সেটা এই ভবিষ্যৎকে দেখতে পাওয়া, এক্সপেকটেশনস, প্রজেকশনস, ম্যানিফেস্টেশনস, ইমাজিনেশন অফ দ্য ক্যারেক্টারস মাইন্ড যেখানে রিফ্লেক্টেড হয়। আমি আজকে ক্লাসে ন্যারেটিভ টেকনিক বা এডিটিং টেকনিক এবং তার আগে ক্লাসে সিনেমাটোগ্রাফিক টেকনিক শেষ করলাম। আমরা 2 নম্বরের প্রশ্নে অনেক সময় এগুলো অনেকগুলোই পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেল, ক্লোজ আপ, ক্রস কাটিং, এগুলো একটু ডিপ ফোকাস থাকে বলে, ক্যামেরা ডলি, এগুলো অনেকগুলোই পড়িয়ে দিয়েছি। তোমার একটু বাড়িতে গেলেই জাস্ট এখানে একটা লিস্টটা দেখে নেবে। আমি এর পরের দিনের ক্লাস থেকে তোমাদের যেটা পড়াতে আরম্ভ করব সেটা আমার 3-4টে ক্লাস লাগবে, যেটাও মোটামুটি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে অনেক সময়, মানে অনেকটাই ইম্পর্টেন্ট। এইটার পরেই সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এভলিউশন অফ দ্য সিনেমা, সাইলেন্ট ফিল্ম, টকি, কালার ফিল্ম, ডিজিটাল এজ এবং 3D ফিল্ম। এদের যে ট্রানজিশন, সিনেমার ইতিহাস কেমন করে বিবর্তিত হলো ওয়েস্টে এবং ইন্ডিয়াতে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। আমার 2-3টে ক্লাস লাগবে, হয়তো 3টে ক্লাস শেষ করে দিতে পারি যদি বড় ক্লাস নিই, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের সময় কম, ফলে সেইটা আমরা এর পরের ক্লাসে পড়বো, পরের ক্লাস থেকে পড়তে শুরু করবো। তারপর আমরা 1-2 ক্লাস অ্যাডাপ্টেশন এবং একটা ক্লাসে রিভিউ দিয়ে এই ফিল্ম স্টাডিজের ক্লাস শেষ করবো। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড অ্যাটেনশন। বলো পরিষ্কার? তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবার প্রশ্ন করতে পারো। স্যার এলিপসিস। এলিপসিস কি সুস্মিতা বলছে? এলিপসিস একটু আগেই বললাম, এলিপসিস ইজ বেসিক্যালি ফ্ল্যাশ ফরওয়ার্ড, যেখানে এলিপসিসকে বেসিক্যালি ইউজ করা হয় কোনো একটা নন ইম্পর্টেন্ট ডিটেলকে বাদ দেওয়ার জন্য, তাকে বলে এলিপসিস। ফোরশ্যাডোয়িং কে বলা হয় এলিপসিস, সামনে জিনিসকে যদি লোকের চোখের সামনে আনা হয় তাকে এলিপসিস বলা হয়, ELLIPSIS। নুপুর? হ্যাঁ স্যার বলছি কোশ্চেনটা পেয়েছি আমি, মানে ওই যে কোশ্চেনটা যেটা বলেছিলাম আপনাকে আগের দিন, সেই কোশ্চেনটা। রাইট, বলো। স্যার এখানে কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিভেঞ্জ ট্র্যাজেডি? অপশনগুলো বলবে? বলো। হ্যামলেট, দ্য ডাচেস অফ আলফি, এক সেকেন্ড ইজ নট আ রিভেঞ্জ ট্র্যাজেডি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা তো খুব সহজ প্রশ্ন, এটা এর থেকে সহজ প্রশ্ন হতেই পারে না। এন্ড শেক্সপিয়ারের অ্যান্টি রিভেঞ্জ ট্র্যাজেডিটা ডিফিকাল্ট কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা বলো, এটা বলে দিতে বলো। হ্যামলেট, দ্য ডাচেস। পরপর বলছে হ্যামলেট ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, ঠিক আছে? বিকজ হ্যামলেট হিয়ার actually tries to murder his own uncle Claudius. Second option, Duchess of Malfi is a revenge tragedy, ঠিক আছে, by Webster. Third ভলপনি বোধহয়। হ্যাঁ, ভলপনে বলা হয়। ভলপনে is not a revenge tragedy, it is a comedy by Bain Jonson, ঠিক আছে? It's a comedy by Bain Jonson. এটা এলিজাবেথিয়ান পিরিয়ডের পরে জেকোবিয়ান পিরিয়ডে লেখা হয়েছিল। এখানে ভলপনে একটা সেন্ট্রাল ক্যারেক্টার যে নিজে একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করছে। ইটস আ ড্রামা অ্যাবাউট লেগাসি হান্টিং। তার নিজের প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তির সে মারা যাওয়ার পরে ইজ ব্যাচেলার, কার নামে লিখে দেবে। এবার তখন বহু লোকজন তার নিজের ওয়াইফ, তার নিজের সন্তান, তাদেরকে ওর কাছে পাঠাচ্ছে যাতে সেই সম্পত্তিটা তার নামে হয়ে যায়। এবং পুরো এই ভলপনে জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কারোর ওয়াইফকে, কারোর সন্তানকে নানাভাবে এক্সপ্লয়েট করছে এই ভলপনে। ভলপনে ইজ নট রিভেঞ্জ ট্র্যাজেডি, ইটস আ কমেডি। তারপরের অপশন কি স্যার? আর অপশনটা ছিল যে গর্ভডাক হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি, ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, প্রথম ব্রিটিশ ট্র্যাজেডি, যেটা 1041-এ প্রবাবলি লেখা হয়। গর্ভডাক বা গর্ভডুক বলে অনেকে, সবাইকে মেরে ফেলবে। সো এখানে একমাত্র এক্সেপশন হচ্ছে ভলপনে। এবার এই উত্তর তুমি কিভাবে দেবে? তুমি যত বেশি পরিমাণে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বে, যত বেশি করে সেগুলো প্রত্যেকটা এজ প্রপারলি প্রিপেয়ার করতে পারবে, প্রত্যেকটা নভেলের এবং নাটকের নাম জানবে, তত বেশি ভালো করে উত্তর দিতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার অ্যান্টি রিভেঞ্জ মানে তো মানে যেখানে রিভেঞ্জ থাকে না, সেটাই তো? রিভেঞ্জ থাকে না। অ্যান্টি রিভেঞ্জ ট্র্যাজেডি মানে একটা ট্র্যাজেডি ঘটছে কিন্তু দেয়ার ইজ নো মোটিভ অফ দ্য রিভেঞ্জ। রিভেঞ্জের কোনো আলাদা কোনো মোটিভ নেই। বেশ। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, বলছিলাম ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এগুলো কাদেরকে বলে? Introvert, these are actually psychological category. Introvert is that personality who talks less, who speaks less, who is unable to express himself or herself properly in front of the people, in front of the public or in the public domain.
দ্যাট ইজ কল্ড ইন্ট্রোভার্ট, যেটা কম কথা বলতে পারে। এক ধরনের সাইকোলজিক্যাল ক্যাটেগরি, একটা নির্দিষ্ট ডেফিনেশন সাইকোলজিতে রয়েছে যে এত পরিমাণে কথা বললে বা এত বেশি পরিমাণে একটা সোশ্যাল এক্সিস্টেন্সের তার লাইফ থাকলে তাকে আমরা ইন্ট্রোভার্ট বলবো। আর এক্সট্রোভার্ট যে খুব বেশি করে কথা বলে, নিজেকে জাহির করে, ফ্ল্যাশি পোশাক পরে, ঠিক আছে, চুলের একটু কালার করে নিয়ে লাল রঙের একটা চুল নিয়ে পরে দিয়ে দেবো, এক্সট্রোভার্ট, নিজেই খুব ভীষণ করে অ্যাসার্ট করছে। So these two are different psychological category and it has different psychological parameters, technical parameter রয়েছে, যারা সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে তারা এদের স্পেসিফিক টার্মিনোলজিতে মানে এদের কিছু বেসিক ক্যারেক্টার রয়েছে, মানে কত বেশি পরিমাণে সমাজের সঙ্গে মিশলে তাকে ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট বলবে। আমি তোমাকে জাস্ট মানিটা বললাম। ঠিক আছে স্যার, ঠিক আছে। বেশ, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আপাতত দেখছি যে তোমরা যেহেতু প্রশ্ন করে মানে এখান থেকে করছো, আমি রেকর্ডটা অফ করছি, তারপরে তো আমরা গল্প করতেই পারি, কোনো